আসসালামু আলাইকুম সবাইকে। আমাদের সাথে আছেন ইখলাস হোসেন স্যার আর আমি আব্দুল্লাহ। তো আজকের যে আমাদের এই যে মাস্টার ক্লাসটা এটা অর্গানাইজ করছে কুয়েট ক্যারিয়ার ক্লাব। এবং তো আছে, তো আমরা স্টার্ট করি, স্যারকে আমন্ত্রণ করি আমাদের লাইভ ক্লাসে। স্যার আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। থ্যাংক ইউ ফর স্যার ইনভাইটিং কেমন মি। আছেন স্যার? এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি। তোমরা কেমন আছো সবাই? জি স্যার, আলহামদুলিল্লাহ স্যার, ভালো আছি আমরা। স্যার তারপরে স্যার আপনাদের স্যার ওখানে এখন মানে অবস্থা কেমন স্যার এই করোনার মধ্যে স্যার? করোনা তো ধরো ইউএসএ তে আছে, বাংলাদেশের মতোই ইনক্রিজ করতেছে। আমরা এক্সপেক্ট করতেছি ইনশাল্লাহ উইদিন মান্থ অর টু ভ্যাকসিন আসবে, এবং এই প্রবাবলি ফল সেমিস্টারে মোস্ট অফ দ্য ক্লাস অনলাইন হবে। পরবর্তীতে হয়তো আমরা লাইভ ক্লাসে যাবো। তো স্যার আমরা হচ্ছে যেহেতু প্রোগ্রামটা স্টার্ট করি, তো স্যার ফার্স্টে একটু গল্প দিয়ে স্টার্ট করতে চাচ্ছিলাম যে আসলে স্যার আপনার লাইফটা স্যার আপনি মানে কুয়েটের পরে স্যার, কুয়েট থেকে বের হওয়ার পরে স্যার আপনার লাইফটা স্যার কেমন গিয়েছে স্যার? আপনি স্যার যে আজকে এত বড় একটা পজিশনে, তো স্যার এই পজিশনে স্যার এই যে জার্নিটা স্যার, এটা স্যার কেমন ছিল আসলে স্যার, যদি স্যার একটু আমাদের বলতেন স্যার। থ্যাংক ইউ। আমি অল্প একটু ব্রিফলি বলবো, কারণ আমাদের আজকে মূল টপিক হয়তো রিসার্চ নিয়ে কথা বলা। কুয়েটের পাশ করার পর 2006 এর জুনের দিকে পাশ করি, তখন প্রবলি আমার জীবনে সবচেয়ে লো লেভেল কনফিডেন্স ছিল তখন। বিকজ জিপিএটা ভালো করতে পারিনি কুয়েটে। তারপরে প্রপার প্রবলি লার্নিং ফ্যাসিলিটিটা আমি ডেভেলপ করতে পারিনি নিজে নিজেকে। তো এই জন্য ওই সময় বেশ আপ ডাউন গেছে। বাট আমি হতাশ হইনি। ট্রাই করেছি যে কিভাবে টার্গেটটা সেট করে ওই টার্গেটে স্লোলি মুভ করা যায়। তো তখন আমি এই এই জার্নিটা দুটো ভাগে ভাগ ছিল, একটা হচ্ছে মালয়েশিয়াতে মাস্টার্স করা, আর মালয়েশিয়া থেকে ইউএসএ তে পিএইচডি তে আসা। তো মালয়েশিয়াতে আসাটা আমার জন্য অনেক চ্যালেঞ্জিং ছিল ইনিশিয়ালি। ওই সময় আমি ইসলামিক ইউনিভার্সিটিতে ম্যাকাট্রনিক্সে মাস্টার্স করতে যাই। তারপরে ওই জায়গা থেকে সেকেন্ড ইয়ার থেকে মাস্টার্স এর টোফেল জিআরই প্রস্তুতি নিয়ে ইউএসএ তে আসি। এবং এই জার্নিটা মোটেই ইজি ছিল না, যত সাউন্ড লাইক ভেরি ইজি। বাট আমার অনেক ভালো গাইড পাইছিলাম সিনিয়র ভাইদের কাছ থেকে, ফ্যামিলির কাছ থেকে, টিচারদের কাছ থেকে, যে জন্য জার্নিটা ডিফিকাল্ট হলেও ওই ফিলিংসটা পাইনি অতটা। এই আর কুড বি, এটা একটা এক্সাম্পল হতে পারে যে যাদের জিপিএ লো, ইভেন last 10% in your batch still can do PhD, still can do research. That could be, I could be one of the examples. জি স্যার। স্যার আসলে স্যার ওই যে মানে সিজিটা যদি স্যার একটু খারাপ হয়ে যায় স্যার, তখন প্রায় সবাই একটু মানে মন মরা হয়ে যায় যে এখন সিজি যেহেতু খারাপ হয়ে গেছে এখন তো আমার কোনো ওয়ে নেই। তো স্যার হচ্ছে আপনি একটা ইন্সপিরেশন স্যার আসলে আমাদের ক্ষেত্রে, যে আমাদের কাছে যে আসলে স্যার আপনার যেই সিজি থাকুক না কেন সেইটা নিয়েও স্যার আপনি আজকে মানে এত বড় একটা পজিশনে স্যার আছেন। আমি বলবো এটা অনেক বড় পজিশন না, জাস্ট এটা টাইম ডিফারেন্স। তোমার থেকে প্রবলি আমার ব্যাচ ডিফারেন্স অ্যাবাউট 15 বছর। সো এই 15 বছর ধৈর্য ধরে থাকলে আমার থেকে যে কেউ বেটার জায়গায় যেতে পারে, এটুকু আমি বিলিভ করি। কিন্তু ওই প্যাশনটা রাখতে হবে, আর প্রবলি গোল সেটটা যদি প্রপার ওয়েতে করা যায় এটা হেল্প করে। আহ, যদি জিপিএ কম হয় স্ট্রাগলটা একটু বেশি থাকে, বাট শেখার সুযোগ থাকে অনেক। যে এক এক পর্যায়ে জীবনে খারাপ করলে কত ধরনের প্রতিবন্ধকতা সৃষ্টি হয় ফ্যামিলি থেকে, পরিবেশ থেকে, ইনস্টিটিউট থেকে, এবং এই প্রত্যেকটা স্টেপ কিভাবে কাটানো যায়। আহ, আমি বলবো এই জায়গায় শেখার অনেক সুযোগ আছে। প্রবলি এই জন্য প্রবলি আমি বেশি এনজয় করেছি। এক পর্যায়ে, যে প্রথম দিকে না, প্রথম 3-4 বছর খুবই টাফ ছিল। তারপরে হয়তো আস্তে আস্তে যখন প্রসেসটা স্মুথ হয়েছে, একটা একটা করে লক গুলো আনলক করতে পারিছি, তখন ভালো লাগছে আর কি। উম, এ- জি এ- স্যার। এই এই এইটুকুই আর আসলে কি আমি আমি। সবাইকে একটু বলতে চাচ্ছি, স্যার হয়তো বা অনেক হাম্বল ভাবে বলেছেন যে লাইক যে এই পজিশনে সবাই আসতে পারবা। তা আসলে কিন্তু স্যার কিন্তু, জি স্যার, স্যার কিন্তু আসলে অনেক বড় পজিশনে। স্যারের কথা শুনে সবাই এমন ভেবেন না যে আসলে যে হ্যাঁ
যে হ্যাঁ সবকিছুই হয়ে যাবে। স্যার কিন্তু আসলে অনেক বড় পজিশনে, স্যার অনেক হাম্বল ভাবে বলেছেন বলে মানে মনে হচ্ছে এমন কিছু না। তো আজকে স্যার হচ্ছে যে স্যার স্যার আসলে আমাদের এই যে আজকে রিসার্চ 101, তো স্যার এমন আরো অনেকগুলা ক্লাস নিবেন আমাদের, যে রিসার্চের টপিক গুলো হিসেবে সবগুলো আলাদা আলাদা ভাবে নিবেন। তো আজকে জাস্ট মেইনলি হচ্ছে স্যার ওভারভিউ দিবেন একটা। তো হচ্ছে যে, তো স্যারকে আমি রিকোয়েস্ট করবো স্যার আপনি যদি স্টার্ট করেন স্যার আপনার স্লাইডটা। হ্যাঁ, হ্যাঁ, আমি হয়তো আরেকদিন গল্পটা একটু বেশি করে বলবো, যেহেতু আজকে আমাদের ক্লাস কন্টেন্ট আছে, সো আমি ওইটা কভার করতে চাই এবং ওই জায়গা বেশ এক্সাইটিং ম্যাটেরিয়াল আছে। সো আমি স্ক্রিনটা শেয়ার দিয়ে তারপরে আমি হয়তো কথা জি বলা স্যার শুরু করব। অবশ্যই। স্ক্রিনটা কি দেখতে পাচ্ছ আব্দুল্লাহ? জি স্যার দেখতে পাচ্ছি স্যার। আচ্ছা, তাহলে ডিলে না করে শুরু করব। তুমি মাঝে মাঝে ফিডব্যাক দিও, শুনতে পাচ্ছ কিনা, দেখতে পাচ্ছ কিনা, কোয়ালিটি ঠিক আছে কিনা। জি স্যার সমস্যা নেই স্যার, আপনি হুম, স্টার্ট করেন স্যার। আচ্ছা, ঠিক আছে। আমি সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আজকে রিসার্চ 101 ক্লাসে। আহ, এই ক্লাসটা আমি মেইনলি ফোকাসড করেছি হচ্ছে যারা কুয়েটের এবং অথবা বাংলাদেশের যে কোনো প্রাইভেট, সরকারি অথবা ন্যাশনাল ভার্সিটির স্টুডেন্ট আছে যারা ফার্স্ট ইয়ার থেকে ফোর্থ ইয়ার অথবা সদ্য গ্রাজুয়েশন করেছে, তাদের উদ্দেশ্যে ক্লাস। এই জন্য এই জায়গার অনেক ম্যাটেরিয়াল গুলো কুড বি ভেরি প্রাইমারি লেভেলের ম্যাটেরিয়াল। অনেকেই যারা দেশের বাইরে অথবা বিভিন্ন জায়গায় রিসার্চ ফিল্ডে আছে, তারা হয়তো এই ম্যাটেরিয়াল গুলো সম্পর্কে ওয়েল নোন, অথবা এর থেকে অ্যাডভান্স ম্যাটেরিয়াল ইনফরমেশন তাদের কাছে আছে আর কি। সো আজকের লার্নিং অবজেক্টিভ, এট এন্ড অফ দিস সেশন আমি পার্সোনালি বিলিভ করি সবার হয়তো এই ৪-৫টা লার্নিং অবজেক্টিভটা সবাই জানতে পারবে। ফার্স্ট, মোটিভেশন, কেন আমরা রিসার্চটা শুরু করব অ্যাজ আর্লি অ্যাজ পসিবল। আর দ্য টাইপস অফ পাবলিকেশন অ্যান্ড তাদের ক্লাসিফিকেশন। একটা পেপার যখন লেখা হয়, ওয়েদার ইজ রিসার্চ পেপার, কনফারেন্স, রিভিউ পেপার অর কনফারেন্স অর জার্নাল, তার স্ট্রাকচারটা কেমন থাকে। দেন একজন ভালো রাইটার, একজন ভালো রিসার্চার, অলসো একজন ভালো রিভিউয়ার, যদি আমরা অন্যের কাজে প্রপার ক্রিটিসাইজ করতে পারি, তাহলে হয়তো আমি ভালো লিখতেও পারবো। এই জন্য যে কিভাবে একজন রিভিউয়ার থিঙ্ক করে, সেই রিভিউয়ারের পার্সপেক্টিভটা একটু আনার ট্রাই করব। আর যখন আমরা একটা পেপার পাবলিশ করি, তখন হয় এটা জার্নাল অথবা কনফারেন্স যাই হোক না কেন, এই জার্নালটা আমরা চাবো বেস্ট ভ্যালু পেতে আমাদের কাজের। এই জন্য আমরা ট্রাই করব যে বেস্ট পসিবল জার্নাল অথবা কনফারেন্সে পাবলিশ করার। তাহলে ওই জার্নালগুলো আমরা কিভাবে অ্যাসেস করব, এটা নিয়ে মিনিমাম কথা বলবো। বাট আমি একটা ক্লাস রাখবো ইন ফিউচারে solely dedicated how to assess the quality of a journal and conference. অ্যান্ড কিছু টেক অ্যাওয়ে পয়েন্টস আছে যেগুলো আর কি ওই আমার যারা পার্টিসিপেন্ট কিংবা অডিয়েন্স তাদের জন্য। মেনলি ক্লাসটা যদি ইফ এনিওয়ান এলস পার্টিসিপেটিং আউটসাইড ফ্রম বাংলাদেশ অ্যান্ড নন নেটিভ or is English speaking audience, please excuse me. This session mainly focused for my country, Bangladesh. So I will use some combined language, Bangla and English. But all the narrative would be in English in PowerPoint. So little bit short bio about me. So একটা জিনিস আমি এই জায়গায় বলবো, অনেক সময় গাইডেন্সের সমস্যা হয় যে আমি কার সাথে যোগাযোগ করব। আমি এই জায়গায় বলবো যে আমার ওআইটির অফিস আওয়ার আছে, যেটা মেইনলি ডেডিকেটেড ফর ওআইটি স্টুডেন্ট, এভরি উইক 5 hours, যেটা ওআইটির স্টুডেন্টরা ওয়ান মিটিং নিতে পারে। এই জায়গায় আমি স্টিল ওয়েলকাম জানাবো, যদি বাংলাদেশ থেকে কেউ কোনো বিষয়ে ডিসকাস করতে চায় তারা বুক করতে পারে, এবং এই টাইমটা এই ওআইটির ওয়েবসাইটে গেলে তারা দেখতে পাবে। আর আরেকটা জিনিস বলবো যে এই জায়গা হচ্ছে যে যে রিসার্চ প্রোফাইলটা, আমার রিসার্চ প্রোফাইলটা যদি কেউ দেখতে চায় তাহলে গুগল স্কলার, লিঙ্কডইন অথবা রিসার্চ গেটটা দেখতে পারে যে আমি কোন ফিল্ডে কাজ করি। বাট ইন জেনারেল আমি রিনিউয়েবল এনার্জি, পাওয়ার সিস্টেম, কন্ট্রোল সিস্টেম, মেশিন লার্নিং নিয়ে কাজ করি। তাহলে নেক্সট স্লাইডে মুভ করলাম, যে মোটিভেশনটা, যে রিসার্চটা আসলে কেন দরকার অথবা রিসার্চের কেরিয়ারটা
কি রিসার্চের ক্যারিয়ারটা ইউজুয়ালি দুই সাইডে। এক, যারা বিএসসি পাস করে সরাসরি ইন্ডাস্ট্রিতে যায়, আহ, সে জায়গাও থিঙ্ক করার সুযোগ নেই যে রিসার্চটা শেষ, রিসার্চটা শুধু একাডেমিক সাইডে। রিসার্চ কুড বি ফর বোথ সাইড অফ পিপল। যারা জবে যায় তারা রিসার্চ করতে পারে। রিসার্চ যদি ইঞ্জিনিয়ার হয় তারা তারা তাহলে ফিল্ড ইঞ্জিনিয়ার হতে পারে, অথবা আর&ডি ইঞ্জিনিয়ার হতে পারে। এই যেকোনো ইঞ্জিনিয়ারিং এ ওই জায়গায় রিসার্চের সুযোগ আছে, এবং রিসার্চের আউটপুট হিসাবে যে জিনিসটা আসে, দুইটা জিনিস মেইনলি আসে, আইদার এ পাবলিকেশন অর এ প্যাটার্ন। Similarly, in academia side, whether it's a student or a professor or a faculty, so both can do research, and also they will get same outcome. Either they will invent something, some innovation topic, and then they will pattern it, or there will be a publication. So now today my main focus on publication. So what type of publication we generally expect? There are usually two types of publication. One is the research paper, where we deal with a research problem, try to formulate the problem, and also come up with some sort of potential solution. And other side, the review paper also similar, than a little bit different than the research paper, where we analyze how other, what are the state of art in that field, what are the still research gap, and what could be the potential solution. So research paper usually নতুন কোনো চ্যালেঞ্জকে সলভ করে, রিভিউ পেপার হেল্প করে মোর ভিজিবিলিটি, যে জায়গা থেকে অনেকগুলো পটেনশিয়াল প্রবলেম এবং প্রবল সলিউশন আইডেন্টিফাই করা যায়। Both research paper and review paper has also can classified as a journal paper and a conference. So research paper could be research journal and research conference, and review paper would be review journal and review conference. So this is basically the types of paper. Beside this main category of the paper, there are some other categories, probably publishing books and others. So those are outside of the scope today. Especially for undergraduate students, they mainly focus on either publishing a conference paper or a journal paper, and this journal paper could be a research paper or a review paper. And what are the differences between the journals and the conference? Probably the basic difference between the conference and journal, conference paper are early findings of your research, where the things are not well developed in terms of mathematically or justified through the simulation and hardware results. Whereas journal paper is at the end goal. When we are almost done with the research, we know what is the outcome, and our result is already verified. So because the result are verified, so that's why probably the journal paper is little longer compared to the conference paper. The typical conference paper length are 4 to 6 pages. Journal, some of the journal has no limit, some of them are 8 to 12. And similarly, research paper is journal paper is accepted by almost everywhere. All the researchers accept the credentiality of the journal paper, but conference paper may not be. And there are few index, that's how we evaluate. Usually journal paper are evaluated by impact factor or site score mainly, but there are few more, we'll talk in later in couple of slides down. And conference are usually evaluated by either the CPCI index or ACE index. And one more thing is, sometimes we initially publish conference paper, and then we update that paper later and make it journal paper. And the next, I would like to talk about what is the key difference between review and like one of the example. If you look at the example of a journal paper, and look, this is the title,
and here is the contribution. There are a lot of the contribution and technical detail, whereas কনফারেন্স পেপারটা একটু ছোট গল্পের মতো, একটা ছোট টপিকে নিয়ে কথা বলে, প্রবলি একটা কন্ট্রিবিউশন থাকে। জার্নাল পেপার ইজিলি চেনা যায় তার নাম দেখে, ইন্টারন্যাশনাল কনফারেন্স, তাহলে এটা একটা কনফারেন্স পেপার। জার্নাল পেপারে ইউজুয়ালি লেখা থাকে এটা একটা জার্নাল। এই জার্নাল দুটো লিঙ্ক দেওয়া আছে, প্রবলি আমি লেটার হয়তো দেখাবো একটা দুইটা। নেক্সট, রিভিউ পেপার আর রিসার্চ পেপারের পার্থক্য আমি অলরেডি কিছুটা কথা বলেছি। রিভিউ পেপার হচ্ছে ক্রিটিক্যাল অ্যানালাইসিস of all paper in that particular area. Once we decide, okay, we want to make a review paper on certain area, so that review paper should cover almost all of the paper in that area, or all the main papers. What are the findings, key findings, what is still the research gap remain, and what are the academic research direction. So end of the review paper সাধারণত কিছু একাডেমিক ডাইরেকশন দেয়া থাকে যে ওকে এই রিসার্চ গুলো স্টিল করা দরকার এই ফিল্ডে, তখন ওই যে কোনো একটা প্রবলেম পিক করে ওই প্রবলেমটা নিয়ে আমরা ডিল করতে পারি, যেটা একটা রিসার্চ পেপার আকারে চলে আসবে। তাহলে রিভিউ পেপারে অনেক ডাইরেকশন থাকবে, রিসার্চ পেপারে ওই একটা ডাইরেকশন নিয়ে কথা বলবে এবং তার প্রপার জাস্টিফিকেশন থাকবে, সিমুলেশন রিজাল্টস, এক্সপেরিমেন্ট রিজাল্টস, and so on. Usually review paper are second literature type, so somebody already did their work and we are reviewing or we are analyzing their work, and research paper are for the first time somebody dealing some innovative idea, and তারপরে অনেকগুলো রিভিউ পেপার, অনেকগুলো রিসার্চ পেপার নিয়ে একটা রিভিউ পেপার তৈরি করা হয়। আর যখন একটা প্রপার রিভিউ পেপার তৈরি হয় তখন ওই রিভিউ পেপারের আউটকাম থেকে ইউজুয়ালি অনেকগুলো রিসার্চ পেপার পাবলিশ করা সম্ভব। সো এটাই কুড বি ডিফারেন্স। রিভিউ পেপার ইন টার্মস অফ ভিজিবিলিটি, সাইটেশন, রিভিউ পেপার গেটস মোর অ্যাটেনশন কম্পেয়ার টু research paper, but some research paper also get significant attention or focus. নাও আমি একটা উদাহরণ দেখাবো যে রিভিউ পেপারটা কেমন হয়। আমি প্রবলি একটা পিডিএফ আমি দেখাবো এই জায়গায়, যে এই একটা জার্নাল, যে জার্নালটা ইলেকট্রিক্যাল পাওয়ার অ্যান্ড এনার্জি সিস্টেমের জার্নাল, 2014 অথবা 16-এ, হ্যাঁ 2018-এ এই জার্নালটা আমি পাবলিশ করি। এটা একটা রিসার্চ পেপার এবং এই জায়গা model and stability analysis, proposed method, and simulation and hardware, everything is available. Whereas if you look at a review paper is straightforward. The name is given a review or not, big data and machine learning application in smart grid. তাহলে এই জায়গার at the end of the session যেমন কিছু থাকে আউটকাম নামে ইউজুয়ালি একটা সেকশন থাকে, যে জায়গা থেকে অনেকগুলো পয়েন্ট বলা থাকে এবং রিসার্চ গ্যাপটা বলা থাকে। এই যে ফিউচার ওয়ার্ক, এই জায়গা দেখা যাচ্ছে ডিটেল, based on this study the following can be stated for the future work in the field. So এর যে কোনো একটা টপিক কেউ চুজ করে প্রবলি রিসার্চ পেপার করতে পারে। আর রিভিউ পেপার আর রিসার্চ পেপার আরেকটা এক্সাম্পল, যখন আমি আরেকটা ডিফারেন্স, রেফারেন্স সংখ্যা। এই পেপারটার প্রবলি 257 রেফারেন্সেস আছে, whereas একটা জার্নাল প্রবলি 20-30 রেফারেন্স থাকে। ওকে, এই জার্নালটাতে 32 রেফারেন্সেস আছে। সো এটা একটা কি ডিফারেন্স, যেহেতু আমরা এই ফিল্ডে সবার কাজটা অ্যানালাইসিস করতেছি, এই জন্য নাম্বার অফ রেফারেন্সেস আর মোর। whereas আমরা যখন একটা সিঙ্গেল ইস্যু নিয়ে ডিল করতেছি তখন হচ্ছে রেফারেন্স সংখ্যা কম থাকে। বাট এই রিভিউ পেপারে ইউজুয়ালি নিজেদের কোনো সিমুলেশন অথবা হার্ডওয়্যার ইমপ্লিমেন্টেশন থাকে না। আর কুয়েটেরিয়ানরা
কিংবা বাংলাদেশের স্টুডেন্টরা কি এই ধরনের পেপার করতে পারবে কিনা কিংবা তাদের potential আছে কিনা, এই জায়গা অলমোস্ট সবাই বাংলাদেশি এবং সবাই আইডিয়ার কুয়েট অথবা বাংলাদেশের কোন বুয়েটের স্টুডেন্ট, আন্ডার গ্রাজুয়েট স্টুডেন্ট। আর এই পেপারটা আমার প্রবলি পিএইচডি পেপার, সেই জায়গা হচ্ছে আমি আর আমার প্রফেসর। সো আমি প্রেজেন্টেশন আবার গো ব্যাক করব। Please keep note all the question you may have. I can address those at the end of the presentation. Okay, next, পেপারটা আসলে কিভাবে সাজানো থাকে, স্ট্রাকচারটা কিভাবে থাকে। ইনিশিয়ালি আমি বলেছি এই ক্লাসটা আমি হয়তো ডিটেল বলবো না কিভাবে ওই স্পেসিফিক টাইটেলটা লিখতে হয় কিংবা কিওয়ার্ড পিক করতে হয় অথবা ইন্ট্রোডাকশনটা লিখতে হয়, এটা আমি নেক্সট ক্লাসে বলবো ইনশাল্লাহ। বাট এই ক্লাসে আমি শুধু দেখাতে চাই ইউজুয়ালি যখন একটা পেপার পাবলিশড হয় তখন তার ইনিশিয়ালি তার টাইটেল থাকে, অ্যাবস্ট্রাক্ট থাকে, কিওয়ার্ড থাকে, ইন্ট্রোডাকশন, মেথোডোলজি, রিজাল্টস অ্যান্ড ডিসকাশন, কনক্লুশন অ্যান্ড রেফারেন্স। বাট যখন একটা পেপার লেখা শুরু করা হয় প্রবলি এইভাবে কেউ লিখে না। ইউজুয়ালি প্রথমে থিঙ্ক করা হয় ওকে এর টেকনিকটা কি হবে, মেথডটা কি হবে, কোন ধরনের ম্যাথমেটিক্যাল মডেল অথবা কোন প্রবলেমটা আমরা এই জায়গায় অ্যানালাইসিস করতেছি। যখন আমরা প্রবলেম ফর্মুলেশনটা ডান হয় তখন তার রেসপেক্টে ম্যাথমেটিক্যাল মডেল, সিমুলেশন, হার্ডওয়্যার রেজাল্টস এগুলো যখন বিল্ড হয় প্রবাবলি তখন ইন্ট্রোডাকশন, কনক্লুশনটা লেখা হয়। সবশেষে প্রবাবলি টাইটেল অ্যান্ড কিওয়ার্ডটা সিলেক্ট করা হয়। তাহলে রেফারেন্সটা আমি একটু হাইলাইট করে রেখেছি। রেফারেন্স could be from day one থেকে one of the reference using software ব্যবহার করা যায় আইডিয়া, জোটেরো or EndNote যেটাতে কমফোর্টেবল। আমার রিকমেন্ডেশন থাকবে যদি কেউ রিভিউ পেপার টার্গেট করে প্লিজ ইউজ one of the software referencing software from the day one, because review paper so many reference থাকে is kind of impossible to track all the changes if any paper added in between. So using any software will help you. Jotaro gives a good job. EndNote actually does better probably. But যদি ছোট পেপার হয়, কনফারেন্স পেপার হয় যে জায়গায় অনলি 10টা 12টা রেফারেন্স, that can be add manually at the end of the paper. নেক্সট, এই একটা পেপার আমি দেখাবো যে কিভাবে এই পেপারটা আমি শুরু করেছিলাম। প্রবাবলি একটা পেপার, একটা রিসার্চ পেপার, যে পেপারটা কাজ করা হয় প্রথমে হয়তো এটা একটা মডিফাইড সাইন কোসাইন অ্যালগোরিদম ফর গ্রিড অপটিমাইজেশন। আমি ডিটেল যাব না, ডিটেল না যে আমি শুধু এইটুকু বলবো যে এই পেপারটা যখন শুরু করা হয় তখন আমরা ফার্স্টে থিঙ্ক করি যে কিভাবে এর মেথোডোলজি কি হবে কিংবা কোন প্রবলেমটা অ্যাকচুয়ালি আমরা অ্যাড্রেস করতেছি। তখন আমরা দেখলাম যে মডিফাইড সাইন কোসাইন অপটিমাইজড পিএমপিটি ইউজ করব। যখন এই মেথোডোলজিটা ফিক্সড হয়েছে তখন আমরা ওর ম্যাথমেটিক্যাল মডেল আর সিমুলেশনটা দাঁড় করাই ইউজিং ম্যাথমেটিক্যাল মডেল। তারপরে তার হার্ডওয়্যারটা থাকে। এইগুলো যখন হয়ে যায় তখন গো ব্যাক করে আমরা ইন্ট্রোডাকশন, কনক্লুশন, অ্যাবস্ট্রাক্ট, ইন্ডেক্স টার্মগুলো লেখা শুরু করি। আর এটির মেনলি এক রিসার্চ পেপার ছিল যে জায়গা প্রবাবলি রেফারেন্স ছিল অনলি, হ্যাঁ রেফারেন্স অনলি 25 ছিল। সো মোস্ট অফ দ্য রেফারেন্স আমরা অ্যাড করেছি পরে। সো টু ওয়েতে যেতে পারে, রেফারেন্স আগেও অ্যাড করা যায়, অ্যাট দ্য এন্ডে অ্যাড করা যায়, কিন্তু আমরা ওই ম্যানুয়ালি রেখে রাখতাম ওয়ার্ড ফাইলে রেফারেন্স গুলো। তারপরে যদি ভালো রাইটার কিংবা ভালো রিসার্চ পেপার লিখতে হয় তাহলে ফার্স্টে থিঙ্ক করতে হবে অ্যাজ এ রিভিউয়ার হিসেবে যে আমি যদি ক্রিটিসাইজ করি, আমার ফ্রেন্ডের পেপার হয়, আমি যদি প্রপার ক্রিটিসাইজ করতে পারি পেপারটার তাহলে প্রবলি আমরা প্রপার বেটার রাইটার হতে পারি অথবা বেটার থিঙ্ক করতে পারি কিভাবে পেপারটা অর্গানাইজ করা যায়। তো একটা পেপার যখন রিভিউ করা হয়, রিভিউয়ার হিসেবে আমরা যখন থিঙ্ক করি, ফার্স্ট থিঙ্ক করি যে পেপারটাতে সিগনিফিকেন্ট কন্ট্রিবিউশন আছে কিনা, এটা কি নতুন কিছু ব্রিং করতেছে কিনা, ডাজ দিস পেপার অ্যাড
any new things or enrich the state of art or in that field. If yes এই পেপারের significant contribution আছে, তাহলে চেক করব কন্ট্রিবিউশনটা আসলে কতটুকু স্ট্রং এবং কন্ট্রিবিউশনটা প্রপারলি লেখা আছে কিনা। অনেক সময় আছে কন্ট্রিবিউশন আছে কিন্তু স্টেট করা হয়নি ক্লিয়ারলি, ওইটা লেখা আছে কিনা। আর ফাইনালি যখন লেখা আছে এবং কন্ট্রিবিউশন আছে, এটা জাস্টিফাই করেছে কিনা প্রপার ওয়েতে, এর ম্যাথমেটিক্যাল মডেল আছে কিনা, এর সিমুলেশন আছে কিনা, এর হার্ডওয়্যার রেজাল্ট আছে কিনা, কোন ধরনের সফটওয়্যার ইউজ করতেছে, এটা কি স্ট্যান্ডার্ড কোনো ইঞ্জিনিয়ারিং সফটওয়্যার ইউজ করতেছে নাকি অন্য কিছু ইউজ করতেছে। স্ট্যান্ডার্ড ইঞ্জিনিয়ারিং সফটওয়্যার মানে either MATLAB, Simulink, ETAB or some already well defined or well accepted সফটওয়্যার ইউজ করতেছে কিনা। কন্ট্রিবিউশনটার পরে যদি থাকে তখন একটি সেকেন্ড স্টেপের গেটটা ওপেন হয়, যে কন্ট্রিবিউশন না থাকলে স্ট্রেট ফরওয়ার্ড রিজেক্ট, হার্ড রিজেক্ট। কিন্তু কন্ট্রিবিউশন থাকলে তখন আমরা রিজেক্ট করব না, তখন আমরা হয়তো কারেকশন দিব, হয় মাইনর কারেকশন অথবা মেজর কারেকশন, বাট ইট উড বি নট রিজেক্টেড। সো তখন হচ্ছে যে ফরম্যাটিংটা চেক করবো, এটা কি প্রপার ইংলিশ লিখেছে কিনা, কোথাও থেকে কয়েকটা সেন্টেন্স হুবহু কপি করেছে কিনা, উইদাউট সাইটেশন, ফিগার গুলো দেখতে সুন্দর কিনা কিংবা বোঝা যাচ্ছে কিনা, ভিজিবিলিটি ঠিক আছে কিনা। তারপরে যদি ফরম্যাটিংটা ঠিক থাকে তখন আমরা হয়তো থার্ড স্টেপে আসবো, যে রিফারেন্সিং। এই রেফারেন্স গুলো ইউজ করেছে, এই রেফারেন্স গুলো প্রপার কিনা, এই ফিল্ডের কোনো কাজ ওরা বাদ দিছে কিনা, মেন কাজগুলো, অথবা রেফারেন্স গুলো ইউজ করেছে মোস্ট অফ দেম আর আউটডেটেড। এই জায়গা যেহেতু আউটডেটেড কথা, রেফারেন্সের কথাটা আসতেছে, প্রবাবলি এক মিনিট আমি প্রবাবলি থিঙ্ক করবো যে আউটডেটেড রেফারেন্সটা কি। ইউজুয়ালি আউটডেটেড রেফারেন্সটা যে কোনো ফিল্ডে বোঝা হয় যে if it is not within last 5 years or last 5 years journal, maybe little bit, but once it goes below 10-15 years, then it's seriously outdated references. But আমরা কি পেপার লেখার সময় এইগুলো কথাগুলো কি মনে রাখবো যে রেফারেন্স গুলো পুরাতন হচ্ছে কিনা, জার্নাল হচ্ছে কিনা, ভালো জার্নাল হচ্ছে কিনা। তাহলে এগুলোকে যদি কম্বাইন করা হয়, রিসেন্ট ভালো জার্নাল অ্যাড করতেছি কিনা রেফারেন্সে, আমি বলবো না। আমরা শুধুমাত্র সেই পেপার গুলোই শুধুমাত্র সাইটেশন করব, অথবা সেই আর্টিকেল গুলো যেগুলো আমাদের দরকার। I don't care whether it's a conference paper or low impact factor or is 90s 80s paper. Uh, this is what we should do without any modification or manipulation. But sometimes some of the journal has some very specific requirement, may omit some of the outdated reference later, but not beginning. Keep it as it is. তারপরে লাস্ট স্টেপটা হচ্ছে যে কিভাবে পেপারটা আরেকটু বিউটিফাই করা যায়, হোয়াট এলস ক্যান বি অ্যাড, যাতে হচ্ছে পেপারটা মোর ভিজুয়ালাইজড হয়, মোর ক্লিয়ার হয়। মেবি আমরা বলতে পারি ওকে একটা প্রপার ব্লক ডায়াগ্রাম হলে প্রবাবলি বুঝতে সুবিধা হতো, অথবা একটা ফ্লো চার্ট হলে আমার ভিজুয়ালাইজেশনের সুবিধা হতো, অথবা মোর রেজাল্টটা দেখতে চাই, এই সিমুলেশনের এই অ্যাঙ্গেল গুলো দেখতে চাই, অথবা প্রবলেম জাস্টিফিকেশনটা ক্লিয়ারলি বোঝা যাচ্ছে না, এটা আবার আলাদাভাবে অ্যাড করতে বলতে হবে। এইভাবে একজন রিভিউয়ার থিঙ্ক করে। যখন একজন রিভিউয়ার থিঙ্ক করে যেভাবে, সেইভাবে যদি একজন অথর থিঙ্ক করতে পারে, প্রবাবলি মোস্ট লাইকলি তার পেপারটা অ্যাকসেপ্ট হবে। আচ্ছা, এই সম্পর্কে মোর ইনফরমেশন এই লিঙ্কে আছে, আর এটা নিয়েও আমি আরো ডিটেল কথা বলবো। তাহলে এবার আমরা কিভাবে একটা জার্নালের কোয়ালিটিটা অ্যাসেস করবো। এক্সকিউজ মি, জার্নালের কোয়ালিটিটা অ্যাসেস করা কিংবা কনফারেন্সের অ্যাসেস করা কি ইম্পর্টেন্ট? ইয়েস, অবভিয়াসলি ইম্পর্টেন্ট। যে প্রোডাক্টটা একটা গ্রামে যদি কোনো একটা প্রোডাক্ট তৈরি হয় আপনার, তাহলে দেখবেন তার দামটা যত, হয়তো একটা ব্র্যান্ডেড কোনো দোকান থেকে কিনতে গেলে তার দামটা তার থেকে বেশি দিতে হবে, অথবা বেটার কোনো শহর থেকে কিনতে গেলে দামটা আরো বাড়বে।
সেরকম এটা একটা মার্কেটিং, যে আমার প্রোডাক্টটা আমি ট্রাই করব বেস্ট পসিবল ওয়েতে সেল করার, এবং আমি নিজে না সেল করে জার্নালে, আমার ভালো জার্নালে দিব, যাতে ইজিলি ভিজুয়ালাইজড হয়, লট অফ পিপুল ক্যান সি মাই ওয়ার্ক, এবং রিসার্চ কমিউনিটিতে যেন এটা একটা ওয়েল অ্যাকসেপ্টেন্স থাকে। তাহলে কিভাবে আমরা কোয়ালিটিটা জাজ করব? যেহেতু পেপার হলো দুই, এক হলো কনফারেন্স আর এক হলো জার্নাল, তাহলে দুইটা জিনিস দুইভাবে অ্যাসেস করে। যদি জার্নাল পেপার হয়, জার্নাল পেপার ইউজুয়ালি অ্যাসেস করে ওয়েব অফ সায়েন্স অ্যান্ড স্কোপাস। ওয়েব অফ সায়েন্স, যখন একটা জার্নাল নতুন আসে মার্কেটে, তখন ওরা কিছু ক্রাইটেরিয়ার উপর বেস করে ফার্স্টে ESCI, ইমার্জিং সোর্সেস সাইটেশন ইন্ডেক্স করে। যখন একটা জার্নাল ESCI ইন্ডেক্সটা পায়, তখন তারপর হচ্ছে বেসড অন তার এরিয়া, এটা ওয়ান অফ দ্য সেকশনে যায়, আইদার SCI or ESCI, প্রবলি বোথ আর সেম। এটা ফর সায়েন্স অ্যান্ড টেকনোলজির জন্য, সোশ্যাল সায়েন্সের জন্য যায় SSCI, আর্টস অ্যান্ড হিউম্যানিটিস যে ফিল্ডের জন্য যায় HCI। তাহলে এর একটা পাবে, যখন এর একটা ট্যাগ পাবে, একটা ইন্ডেক্স পাবে, অনলি দেন ওয়েব অফ সায়েন্স থেকে ইম্প্যাক্ট ফ্যাক্টরটা আসে, আর জার্নাল ইম্প্যাক্ট ফ্যাক্টরটা হয়। আর অনলি সোললি জার্নাল ইম্প্যাক্ট ফ্যাক্টরের উপর বেস করে জাজ করা যায় ওয়েদার জার্নাল ইজ গুড, ওকে অর ব্যাড। ইম্প্যাক্ট ফ্যাক্টর ফর এক্সাম্পল, এই জায়গায় একটা, এই জার্নালটার ইম্প্যাক্ট ফ্যাক্টর হচ্ছে 4.418। এটা একটা ওয়েব অফ সায়েন্সের SCI ইন্ডেক্স জার্নাল, তাহলে এটা কনসিডার করা হয় একটা গুড জার্নাল। আবার এই সেম কাজটা স্কুপাসও করে। স্কুপাসটা একটু মোর কম্প্রিহেনসিভ অ্যানালাইসিস করে কোয়ালিটি অফ এ জার্নালের, চারটা ফ্যাক্টর উপর বেস করে, এই চারটা ফ্যাক্টর উপর বেস করে, এবং এই চারটা ফ্যাক্টর উপর বেস করে যখন ওরা কোয়ালিটি করে, এই এক্স্যাক্টলি সেম জার্নালটার এই চারটা ফ্যাক্টরের স্কোর এরকম। আমি এইগুলো নিয়ে পরে কথা বলবো, যেটা আমি বললাম, বাট ইউজুয়ালি এইভাবে আর কি জার্নালটা ইভ্যালুয়েট করা হয়। Q1 মানে ভালো, Q2 ওকে, Q2 অলসো ওকে, Q4 আর দ্য লাস্ট bottom 25% জার্নাল ইন particularly that field. নাও গুগল স্কলার, যখন গুগল স্কলার ইউজুয়ালি একটা রিসার্চারের সমস্ত প্রোফাইলটা, সমস্ত পাবলিকেশন গুলো ওই জায়গা থাকে, এবং ওই রিসার্চারের পাবলিকেশন গুলো দুটো ফ্যাক্টর দিয়ে ডিফাইন করা হয়, এইচ ইন্ডেক্স আর I10। এইচ ইন্ডেক্স হচ্ছে যে প্রবলি আমার এইচ ইন্ডেক্স রাইট নাও 19, তার মানে আমার 19 পেপার আছে যার প্রত্যেকটা সাইটেশন অ্যাটলিস্ট 19 or more। আর I10 প্রবলি যে কয়টা পেপার আছে যার প্রত্যেকটা সাইটেশন অ্যাটলিস্ট 10। তো এইটা সাধারণত গুগল স্কলার ওপেন করলে ওইটা দেখা যায়। গুগল স্কলার একটা পাওয়ারফুল জিনিস। আমি কুইকলি প্রবলি 1 সেকেন্ড একটু ওপেন করতে চাই গুগল স্কলারটা। এই জায়গায় হয়তো আমার প্রোফাইলটা দেখা যাবে, এই যে এইচ ইন্ডেক্স মানে 19, এই 19 মিনস যে আমার 19টা পেপার আছে যার সাইটেশন 19-এর বেশি। আর সিমিলারলি I10 ইন্ডেক্স 42, দ্যাটস মিন 42 পেপার আছে, ইট কুড বি জার্নাল অর কুড বি কনফারেন্স, এনিথিং, যার প্রত্যেকটার সাইটেশন 10 অথবা তারও বেশি। এটা লিটল বিট একটা ইন্ট্রোডাকশন ছিল যে কিভাবে জার্নালের কোয়ালিটিটা অ্যাসেস করতে হয়। সো আমাদের টার্গেট থাকবে যে বেটার জার্নাল অথবা বেটার কনফারেন্সে পাবলিশ করা। নাও কনফারেন্সও অলসো অ্যাসেস করা যায়। কনফারেন্স অলসো CPC ইন্ডেক্সটা যখন পায় তখন একটা কনফারেন্সের ইম্প্যাক্ট ফ্যাক্টর থাকে। আর কনফারেন্সের আরেকটা ইভ্যালুয়েশন ক্রাইটেরিয়া থাকে, সেটা হচ্ছে Shimago the ACE index given by Shimago. So এই একটা কনফারেন্স, আইকারা কনফারেন্স 2018-এর
এর ওয়েব অফ সায়েন্সের সিপিসি ইন্ডেক্সটা আছে এবং এর ইম্প্যাক্ট ফ্যাক্টর 1.97, আর শিমাগো থেকে এইচ ইন্ডেক্সটা 10। তার মানে এই কনফারেন্সে 10টা পেপার আছে অ্যাটলিস্ট, যার প্রত্যেকটার সাইটেশন 10 অথবা তারও বেশি। If you need more information, you can check out. আচ্ছা, প্রেজেন্টেশনের প্রবলি শেষের দিকে। নাও টেক অ্যাওয়ে ফর দ্য পার্টিসিপেন্ট, যে আমরা কি কি নিতে পারি অ্যাজ এ নিউ রিসার্চার অর প্রবলি দ্য ইউনিভার্সিটি স্টুডেন্ট ইন বাংলাদেশ। সো ফার্স্ট থিং, আমরা যদি হায়ার স্টাডিজে আসতে চাই তাহলে কি কি ফ্যাক্টরের উপর ডিপেন্ড করে ফান্ডিং এবং অ্যাডমিশন? প্রবলি আমি বলবো ফান্ডেড অ্যাডমিশন। জিপিএটা সিগনিফিকেন্টলি প্রবলি দ্য নাম্বার ওয়ান ফ্যাক্টর। যদি কারোর কোনো কারণে জিপিএ কম থাকে, সে পাবলিকেশন দিয়ে কম্পেনসেট করতে পারে, বাট ইট রিয়েলি ডাজেন্ট কম্পেনসেট, ইট অ্যাটলিস্ট শো করে যে তার রিসার্চ ক্যাপাবিলিটি আছে। সেকেন্ড, স্কোর কুড বি টোফেল আর জিআরই স্কোরটা অলসো হেল্প করে। এই দিকে এই এক্স অ্যাক্সিসটা প্রবাবল অফ ফান্ডিং অপরচুনিটিস, ওয়াই অ্যাক্সিসটা হলো স্কোর। তো ওয়াই অ্যাক্সিসে দেখা যাচ্ছে আরো দুইটা পয়েন্ট আছে, যেটা হচ্ছে এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস আর হচ্ছে ভেরিফাইড কোনো স্কিল। এগুলো যদি কারো কোনো সিরিয়াস টাইপের কোনো স্কিল থাকে, সেই স্কিলগুলো অথবা ভেরিফাইড স্কিলগুলো অলসো কাজে লাগে, কিন্তু তার চান্সটা কম। সো সেফ গেম, প্লে উইথ আইদার জিপিএ অর পাবলিকেশন। ইউজুয়ালি যে যদি কোনো একটাতে খুব এক্সেল থাকে, কেউ খুব ভালো করে যে কোনো একটা এরিয়াতে, ইউজুয়ালি সে ফান্ডটা পায়, ইউজুয়ালি অ্যাডমিশনটা পায়। তো এর পরের স্লাইডে একটু হয়তো কিছু এক্সাম্পল দেওয়া আছে, যে কেস স্টাডি দেখানো হয়েছে যে এই ফ্যাক্টরগুলো, কেস 1 একটা স্টুডেন্টের 3.9 আছে, আর অন্যান্য গুলো তখন প্রবলি ইগনোর করা হয় ইন টার্মস অফ ফান্ডেড অ্যাডমিশনে। থাকলে ভালো, না থাকলেও ওকে। সেকেন্ড স্টুডেন্ট, তার জিপিএ খারাপ, ইভেন স্কোরও খারাপ, তখন তার একমাত্র ভরসা পাবলিকেশন থাকলে ইউজুয়ালি সে ফান্ডেড অ্যাডমিশন পায়। কারণ আমি ওইটা নিয়ে আরেকটা স্লাইডে একটু কথা বলবো, যে টিআরএ নিয়ে, সেটা আসতেছে। থার্ড, যার হচ্ছে জিপিএটা অত ভালো না এবং পাবলিকেশনও নেই, কিন্তু খুব ভালো টোফেল জিআরই স্কোর আছে, সে স্টিল ক্যান বি গেট ফান্ডেড অ্যাডমিশন। Last category, probably the best category, if you can balance your life with GPA, publication, and score, then it's easy. None of them are below the probably danger zone, so it's easy to get admission and fund. So now, when we should start doing research? আমি বলবো যদি কুয়েটের স্টুডেন্ট হয়, সে as early as probably 1-2 থেকে শুরু করতে পারে। সো কিন্তু মেইন রিসার্চ শুরু করার আগে প্রবলি কিছু তার জিনিস ডেভেলপ করা উচিত, যেমন সফট স্কিল, হার্ড স্কিল, পার্টিসিপেট এ ক্লাব ভেরি আর্লি স্টেজ, and also continuously try to find what is your strength and what is your weakness. Maybe start looking for কোন ফিল্ডে আমি কাজ করতে চাই। Any team could be few স্টুডেন্ট, যে থার্ড ইয়ার ফোর্থ ইয়ারের কিছু স্টুডেন্ট মিলে একটা টিম তৈরি করতে পারে, অথবা কোনো প্রফেসরের সাথে টিমে কাজ করতে পারে, তাহলে খুব হেল্প হয়। এটা যদি থার্ড ইয়ার ফোর্থ ইয়ার থেকে শুরু করা যায়। ইউজুয়ালি থার্ড ইয়ার ফোর্থ ইয়ারে একটা দুটো কনফারেন্স পেপার করা যায়, টিমে কাজগুলো আরো বেটার করা যায়, যে অ্যাটলিস্ট কনফারেন্সগুলোতে পার্টিসিপেট করা যায়, যেগুলো কুয়েটে হয় অথবা তাদের ভার্সিটিতে হয়। আর যদি কেউ হায়ার স্টাডিজ প্ল্যান করতে থাকে, they should start preparing also maybe based on their strength. যদি তারা ফিল করে ল্যাঙ্গুয়েজ তার স্ট্রেংথ, জিআরই তার স্ট্রেংথ, তাহলে প্রবলি সে জিআরইও শুরু করতে পারে আর্লি। এখন টিম বিল্ডিং, রিসার্চের জন্য সে সিরিয়াসলি টিম বিল্ডিংটা একটা ইম্পর্টেন্ট থিংস। কারণ রিসার্চের 3টা কি জিনিস লাগে। একটা হচ্ছে কিভাবে পেপার লিখতে হয়, রাইটিং স্কিল, ইংলিশ রাইটিং স্কিল, especially technical writing skill. Second, বলবো হচ্ছে যে সফটওয়্যার স্কিল and হার্ডওয়্যার স্কিল।
যে যখন একটা আইডিয়া ফর্মুলেট করা হয় এইটা কিভাবে ইমপ্লিমেন্ট করা যায় সফটওয়্যারে অথবা হার্ডওয়্যারে। আর তারপরে সাধারণত একজন মেন্টর অথবা একটা গ্রুপ থাকা লাগে যে হেল্প করে, কুড বি ফোর্থ ইয়ার স্টুডেন্ট, সেকেন্ড ইয়ার স্টুডেন্টকে গাইড করতেছে, অথবা মাস্টার্স স্টুডেন্ট অথবা অ্যালুমনাই হেল্প করতেছে ফোর্থ ইয়ার স্টুডেন্টকে, অথবা ফ্যাকাল্টিরা। মেন্টর থাকলে সুবিধা হয় যে রিসার্চ ফিল্ডটা সো ভাস্ট, কোন জিনিসটা অ্যাড করব, কোনটা করব না, কোনটা ইফেক্টিভ না, এতে প্রবলি একটা অ্যাডভাইজার খুব হেল্প করে। আর আর যদি একটা মাল্টি ডিসিপ্লিন রিসার্চ হয়, রিনিউয়েবল এনার্জি অথবা রোবোটিক্স, যে জায়গায় কম্পিউটারের স্কিলটা দরকার, বিল্ড স্কিলটা দরকার, ইলেকট্রিক্যাল নলেজটা দরকার, মেকানিক্যাল নলেজটা দরকার, তখন তো টিম বিল্ডিং এর বিকল্প কোনো পথ নেই। সো আমি আরেকটা জিনিস, একটা উদাহরণ দিব, যে দুইটা উদাহরণ দিব যে আমরা পেপারে কিভাবে কাজ করি। যে এই একটা কনফারেন্স পেপার, এই জায়গায় আমরা তিনজন অথার, এই পেপারটা আমরা ভাগ করে কাজ করি। যখন আমরা কাজ করি এই পেপারটাতে, যখন এই পেপারটাতে কাজ করি, ফার্স্ট অথার ইউজুয়ালি ডিজাইন অ্যান্ড সিমুলেশনে হেল্প করে, সেকেন্ড অথার মেন্টরিং এ কাজ করে, থার্ড অথার প্রবাবলি এই পেপারটা আমি আরেকবার একটু দেখাবো। এই পেপারটা আমি লিখি মূলত। ফার্স্ট অথার সিমুলেশনের কাজ করে, সেকেন্ড অথার প্রফেসর, সে হেল্প করে মেন্টরিং এর। এটা আমার পিএইচডি থাকা অবস্থায় একটা পেপার। আচ্ছা, এইবার সেকেন্ড, এইটা একটা কনফারেন্স পেপার, সো নাম্বার অফ স্টুডেন্ট অথর কম, পেজ নাম্বারও কম, সব মিলে এটা একটা জার্নাল পেপার। এটা অনেক কাজ করার লাগে। এই জায়গা মোস্ট অফ দেম, মোস্ট না, আমরা সবাই বাংলাদেশি এই জায়গায়। এরা আছে আইআইইউসির, আর রেস্ট অফ দেম আর কুয়েটের। তো এই পেপারটা যখন করা হয়, যে ফার্স্ট তিনজন হয়তো লেখালেখিতে হেল্প করে, পরে সানি আর দেবু ওরা আর কি সিমুলেশনের কাজটা দেখে, আমি জাস্ট মেন্টরিং করি। এই পেপারটা আমাদের রিসেন্ট পাবলিশড পেপার, August 3, 2020। তো এইভাবে আর কি একটা টিম কাজ করে। এই ধরনের বড় পেপারগুলো যখন একা করতে হয়, অর্ধেক পথে যে হারায় যেতে হয়, লস্ট হতে হয়, মোটিভেশনটা লস হয়, অনেক টাইম লাগে। এই জন্য প্রবলি গ্রুপে কাজ করা, জার্নাল করতে হলে প্রবলি গ্রুপে কাজ করা হেল্পফুল। আর এই গ্রুপটা নিজেরা তৈরি করা যায়। কুয়েটের থার্ড ইয়ারের কিছু ফ্রেন্ডরা বসে যে ওকে ঠিক আছে, যে আমাদের এই দুই ফ্রেন্ড ভালো রাইটিং এ, তোরা তাহলে রাইটার হিসেবে থাক, আমরা সিমুলেশনে বলো, আমরা সিমুলেশন আর হার্ডওয়্যার নিয়ে থাকি, আর প্রবলি আমাদের একটা ফ্যাকাল্টি চুজ করে এই ফিল্ডে কাজ করে যে আমাদের মেন্টর করতে পারে, অথবা অ্যালুমনাই চুজ করি যে কুয়েটের কোনো বড় ভাই কোন একটা ইউনিভার্সিটিতে এই ফিল্ডে পিএইচডি করতেছে, সে মাঝে মাঝে গাইড করলো। এইভাবে আগানো যায় সহজে। So without team probably is very difficult to do research for undergraduate student. Okay, one more thing, the funding opportunity, funding যখন বাইরে অ্যাপ্লাই করা হয়, ফান্ডিং ইউজুয়ালি 3 টাইপের হয়। টিউশন ওয়েবারটা পায়, অথবা টিএ পায়, অথবা আরএ পায়। এইগুলো সাধারণত 3টার উপর ডিপেন্ড করে: সিজিপিএ, টোফেলের স্পিকিং স্কোর অ্যান্ড পাবলিকেশন। ইউজুয়ালি ভালো সিজিপিএ থাকলে সব জায়গায় কাজে লাগে, বাট কোনো একটা প্রফেসর যদি স্পেসিফিকলি কোনো একটা প্রজেক্টে কাউকে পিক করতে চায়, সেই প্রজেক্টের নলেজটা দেখতে চাই। যেমন আমার নাসার প্রজেক্টে যদি আমি কাউকে সিলেক্ট করতে চাই, আমি দেখবো যে তার রোবোটিক্স সম্পর্কে কতটুকু নলেজ আছে, আমার এই প্রজেক্টটা সে সাকসেসফুলি কমপ্লিট করতে সাহায্য করবে কিনা। অথবা আমি যদি রিনিউয়েবল এনার্জির কোনো প্রজেক্টের কাজ করি, তখন আমি থিঙ্ক করবো যে রিনিউয়েবল এনার্জি সম্পর্কে মিনিমাম আইডিয়া অথবা কারোর একটা পাবলিকেশন আছে কিনা এরিয়াতে, আমি তাকে পিক করব। সো এই জন্য আর এর সাথে পাবলিকেশনের প্রবলি ডাইরেক্টলি কোরিলেশন আছে। টি এর সাথে প্রবলি টোফেলের স্পিকিং স্কোরটা আছে, কারণ সেই সময় তাকে একটা ক্লাস পড়াতে হবে, স্পিকিং করতে হবে গ্রুপ অফ পিপুলের সাথে, সেই স্পিকিংটা একটা লেভেল জাস্ট করতে চাই। ইউজুয়ালি 26 অথবা 24 এর জন্য একটা স্কোর চাই স্পিকিং এর। বাট স্টিল টিএ হলে তাকে রিসার্চ করতে হয় কোন একটা প্রফেসরের সাথে, এই জন্য স্টিল পাবলিকেশন থাকলে হেল্প করে। বাট আর এ থাকলে অ্যাবসলিউটলি ইউ নিড সাম রিসার্চ এক্সপিরিয়েন্স প্রবলেম।
তাহলে এইটা দিয়ে এই প্রেজেন্টেশনটা আমি র্যাপ আপ করতে চাই স্লাইডটা দিয়ে এইভাবে যে যদি কোনো কারণে কোনো একটা সেকশন জিপিএ আর স্কোর অথবা পাবলিকেশন না থাকে, হতাশ হওয়ার কিছু নেই। তাহলে আরেকটা সেকশন তাকে স্ট্রং করতে হবে। যে কোনো একটা সেকশনে যদি কেউ এক্সেলেন্ট হয়, তাহলে অন্য সেকশনগুলোর উইকনেসটা ওভারকাম করা সম্ভব। বাট যদি ব্যালেন্স একটা লাইফ তৈরি করা যায় সেটা হলো বেটার, অথবা একটা প্রোফাইল ক্রিয়েট করা যায় সেটা হলো বেস্ট। আর হচ্ছে যে প্রত্যেকের স্ট্রেংথ উইকনেস ডিফারেন্ট। নেভার ট্রাই টু ফিট সামবডিজ এলস শুজ, সো ফাইন্ড আউট ইউর উইকনেস অ্যান্ড স্ট্রেংথ and also tailor your success or funding admission, how we can manage the funding admission. আমি কি ফোকাস করব পাবলিকেশনে নাকি আমি কি ফোকাস করব জিপিএ তে? আরেকটা জিনিস আমি বলবো যেটা না বললেই নয়, যদি কারো সিজিপিএ 3.5 থাকে 3 অনে এবং সে তখন সিরিয়াসলি মোটিভেট হলো আমি রিসার্চ করব, সিগনিফিকেন্টলি স্কিল ডেভেলপড পেপারে ফোকাস করলো, the first thing সে দেখবে তার জিপিএ ড্রপ করবে 3.5 থেকে প্রবাবলি 3.4 3.3 হয়ে যাবে। তার এটা মানতে হবে। আদারওয়াইজ, কারণ প্রত্যেকের 24 ঘন্টা সময়, যদি কেউ একটাতে বেশি সময় দেয় এটা ভেরি ইউজুয়াল তার অন্য জায়গায় হচ্ছে ইম্প্যাক্টটা পড়বে। যদি কেউ জিপিএ এর সাথে কম্প্রোমাইজ করতে না চায় কুয়েট লাইফে অথবা ইউনিভার্সিটি লাইফে, সে জিপিএটা মেনটেন করতে পারে, পাস করার পরে হয়তো রিসার্চে ফোকাস করতে পারে, কিন্তু তখন অনেক ডিফিকাল্ট হয়ে যায় পাস করার পরে বসে বসে রিসার্চ করা, না ফ্যামিলি সাপোর্ট করে না সেই রিসোর্স গুলো থাকে। এই জন্য কুয়েট থেকে কিংবা ইউনিভার্সিটি লাইফ থেকে শুরু না করলে এটা ডিফিকাল্ট হয়ে যায়। তো এই প্রবাবলি এইটাই ছিল আমার প্রেজেন্টেশন। ইনশাল্লাহ কোনো একটা সেকশন আমি ডিটেল আলোচনা করব প্রবাবলি নেক্সট উইক অথবা ইনকামিং উইকসে। আর এখন হয়তো আমি কোশ্চেন এন্ড অ্যান্সার সেশনগুলোতে যাব। কোশ্চেন অ্যান্সার সেশনে অলরেডি আমি কিছু কোশ্চেন পাইছি, যে কোশ্চেনগুলো আমি অলরেডি অ্যান্সারগুলো আমার মোটামুটি রেডি করা। তো এইগুলো নিয়ে আমি হয়তো 5-10 মিনিট কথা বলবো এখন। আর যদি এখন লাইভ কোনো কোশ্চেন আছে সেগুলো আমি অ্যাড্রেস করব। সো ফার্স্ট কোশ্চেন যেটা আমি পাইছি যে হোয়াট আর দ্য বেসিক স্টেপ টু স্টার্ট এ রিসার্চ অন এনি টপিক। যদি সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার, ফোর্থ ইয়ার, ইভেন পাস করার পরে যদিও কেউ কোনো ফিল্ডে রিসার্চটা করতে চায়, ফার্স্টে তার সেই সাবজেক্ট সম্পর্কে নলেজটা ডেভেলপ করতে হবে এবং সাথে সাথে কিছু স্কিল দরকার এবং কিছু রিভিউ পেপার পড়া। ফর এক্সাম্পল, যদি কেউ কন্ট্রোল সিস্টেমের এরিয়াতে রিসার্চ করতে চায়, তার কন্ট্রোল সিস্টেমের বেসিক থিওরি সম্পর্কে জানা এবং ওই কন্ট্রোল সিস্টেমটা হ্যাভিলি ম্যাথ নির্ভর, তার ম্যাথগুলো ক্লিয়ার করা, ডিফারেন্সিয়াল ক্যালকুলাস, নিউমেরিক্যাল মেথড, স্ট্যাটিস্টিক্স। আর কন্ট্রোল সিস্টেমে অবভিয়াসলি প্রোগ্রামিং লাগবে, হয় আরডুইনো হোক অথবা অন্য কোনো প্রোগ্রামিং হোক, তার প্রোগ্রামটা শেখা লাগবে। সো ওই প্রোগ্রামিংটা তার শেখা উচিত। সেকেন্ড কোশ্চেন যেটা, হাউ ক্যান আই চুজ এ বেটার টপিক অন মাই রিসার্চ। ইউজুয়ালি এটা ডিপেন্ড করে, এটা একটা গ্রেট কোশ্চেন, সবার কাছে জানতে চাই যে আমি কিভাবে সবচেয়ে ভালো রিসার্চটা করব। ইউজুয়ালি ডিপেন্ড করে যে এটা একটা ইমার্জিং ফিল্ড কিনা, ফান্ডিং এর অবস্থা কি এই ফিল্ডে, অথবা এটা একটা ডিমান্ডেড ফিল্ড কিনা। রাইট নাও ইঞ্জিনিয়ারিং এ যদি থিঙ্ক করা হয়, কোভিড-19 এর রিসার্চ যদি কেউ করতে চায়, ভেরি গুড। ডেটা সায়েন্স, মেশিন লার্নিং খুবই হট টপিক, রিনিউয়েবল এনার্জি, কমিউনিকেশনের 5G, এইগুলো হলো হট টপিক। এর বাইরেও অনেক টপিক আছে, আমি জাস্ট এই কথা জানি প্রবাবলি রাইট নাও। বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারিং অলসো ওয়ান অফ দেম। একজন as an undergraduate student, how much challenging is it to publish a paper? Next question. এটা একটা গুড কোশ্চেন। আমি বলবো এটা খুবই চ্যালেঞ্জিং। একটা জার্নাল পাবলিশ করা সিরিয়াস চ্যালেঞ্জিং, বাট কনফারেন্স পাবলিশ করা ওকে, এটা পসিবল। তাহলে সলিউশন কি? যেটা আগে বললাম, যে ওই নলেজগুলো ডেভেলপ করা, একটা টিমে জয়েন করা, ফার্স্টে ট্রাই করা, লোকাল কনফারেন্স গুলোতে পার্টিসিপেট করা, দেখা কনফারেন্স কেমন, কনফারেন্স পেপার কিভাবে প্রেজেন্ট করে, কিভাবে লেখে, তারপরে নিজের লেখাও ট্রাই করা। আর যখন হেল্পের দরকার হয় তখন হেল্পটা সিক করা। আমি নেক্সট কোশ্চেনে চলে যাব।
How can I understand any research paper effectively? কোনো রিসার্চ পেপার অথবা কোনো কাজ যদি জানতে হয় প্রবাবলি বিরোধী দলে থাকতে হয়, যে কিভাবে সরকারের ক্রিটিসাইজ করা যায়। যদি একজন যখন ক্রিটিসাইজ করা শুরু করে তখন সে বুঝতে পারে ওকে তাহলে আমি যখন সরকার হব তখন এই কাজগুলো অ্যাভয়েড করব। তাহলে একজন রিভিউয়ারের সেন্সে যদি থিঙ্ক করা যায় তাহলে যখন অথর হব আমি ট্রাই করব ওই পয়েন্টগুলো যেন আমি স্কিপ করি অথবা ওই মিস্টেকগুলো যেন না হয়। আর হচ্ছে যদি কোনো পেপার ওই বুঝতে হয় তাহলে রিভিউয়ার হিসেবে থিঙ্ক করতে হবে এবং থিঙ্ক করতে হবে যে পেপারের প্রবলেম স্টেটমেন্টটার কি, কন্ট্রিবিউশনটা কি, আর এই কন্ট্রিবিউশনটা প্রপারলি জাস্টিফাইড কিনা। এইগুলো যদি কোনোভাবে ফাইন্ড আউট করা যায় তাহলে প্রবাবলি ইফেক্টিভলি ওই রিসার্চ পেপারটা বোঝা যায়। নেক্সট কোয়েশ্চেন যাব যে when should I know that my knowledge is enough to write a paper? I think everybody is ready as long as they are in university level. They are ready to work on or write a research paper, and কেউ প্রপারলি প্রিপেয়ার্ড হয়ে তারপর যে রিসার্চ করবে এরকম থিঙ্ক না করে হোয়াট এভার তার স্ট্রেংথ অর নলেজ আর যতটুকু সে ক্যাপাবল ওই ক্যাপাবিলিটিটা নিয়ে তার শুরু করা উচিত। আর এটা একটা জার্নি যে আমি ট্রাই করব পাবলিশ করার সবকিছু জানার পর এটি টু লেট হয়ে যেতে পারে। তো আমি এক একটা করে ভুল করে শিখবো একটা জার্নি। একটা করব প্রত্যেকটা রিসার্চ পেপার অথবা কাজ করার সাথে সাথে আমার নলেজটা ডেভেলপ হবে এবং বাড়তে থাকবে। সো এই জন্য এটা একটা গ্রাজুয়াল প্রসেস। সো আমি বলবো এভরিবডি ইজ রেডি টু স্টার্ট রাইটিং এ রিসার্চ পেপার। মেবি কোয়ালিটি বেটার না হতে পারে বাট স্লোলি ইমপ্রুভ করবে। নেক্সট কোশ্চেন হচ্ছে হাউ টু স্টার্ট ওয়ার্কিং ফর জার্নাল পাবলিকেশন। এটা একটা সিরিয়াস কোশ্চেন, কিভাবে যে একটা জার্নাল কাজ শুরু করব স্পেশালি আন্ডার গ্রাজুয়েট স্টুডেন্ট হিসেবে। আন্ডার গ্রাজুয়েট স্টুডেন্ট হিসেবে ফার্স্টে একটা জার্নালে কাজ করা একটা চ্যালেঞ্জ, কিছুটা খুবই ডিফিকাল্ট একটা জিনিস, এটা ফার্স্টে মেনে নেওয়া। যদি কেউ মেনে নেয় একটা ডিফিকাল্ট কাজ তখন তার প্রবলি অর্ধেক প্রবলেম সলভ হয়ে যায়। তখন এখন সমস্যাটা আছে, এখন কিভাবে সমাধান করা যায়। যদি কেউ প্রবলেমটাই আর কি অ্যাডমিট না করে তাহলে সে সমাধান করার ট্রাই করবে না। তাহলে ফার্স্টে থিঙ্ক করা এটা একটা চ্যালেঞ্জিং কাজ, এখন হাউ টু ওভারকাম দিস চ্যালেঞ্জ। তাহলে ইউজুয়ালি সুইটেবল এইগুলো কাজ থার্ড ইয়ার ফোর্থ ইয়ারের স্টুডেন্টের জন্য। একটা মেন্টর থাকা কিছুটা মাস্ট জার্নালের জন্য। আর মনে রাখা যে এটা লট অফ ডেডিকেশন দরকার। জার্নালের সাথে জিপিএটা হ্যাম্পার হতে পারে। সো ওই জিনিসটা থিঙ্ক করা, ওকে আমি কি জিপিএ নির্ভর অ্যাডমিশন ফান্ডটা চাই, আমি কি জিপিএ 3.8 অথবা 3.9 রাখতে চাই, তাহলে একটু হোল্ড করা। আর যদি জিপিএ ওকে আম ওকে as long as GPA 3.25 to 3.6 somewhere in between, but আমি এক্সপ্লোর করতে চাই রিসার্চে, সে তার শুরু করা উচিত প্রপারলি। সাম স্টুডেন্ট আছে এক্সট্রাঅর্ডিনারি, ইভেন তারা 3.9 still no problem with publishing paper working with the team, but not everybody like that. What to do if anyone is being failed to complete a research project after investing a long duration in research? That always happen, যেহেতু আমাদের ইউনিভার্সিটি লাইফে ক্লাস টেস্ট, মিড ফাইনাল, পিএল, সুপার পিএল এইসব একটার পর একটা অ্যাক্টিভিটিস লেগেই থাকে। এই জায়গায় একটা কাজ শুরু করলে পরবর্তীতে ক্লাস টেস্ট আসার পর ভুলে গেলাম, সেমিস্টার ফাইনালের পর ভুলে গেলাম, এটা হওয়া স্বাভাবিক। অনেক লং টাইম লাগে এবং মোস্ট লাইকলি ফেলিওরের রেটটা অনেক বেশি। তাহলে হচ্ছে কি করা যায়, যদি প্রপার ডকুমেন্টেশন করা যায়, অল্প একটু কাজ করলাম সেই কাজটার প্রপার ডকুমেন্টেশনটাও করলাম, তাহলে হচ্ছে যে অ্যাটলিস্ট ওই ম্যাটেরিয়ালটা হারায় যায় না, কাজের ইয়েটা হারায় না। আর ফেল হলে কোনো সমস্যা না, আই এম নট অ্যাফ্রাইড অফ ফেলিয়ার। যে কিভাবে ফেল হলাম, আমি কোন অ্যাপ্রোচটা নিয়েছি এবং সেই অ্যাপ্রোচে কি ফেল হয়েছে, এইগুলো যদি প্রপার ডকুমেন্ট করা যায় যে লিস্ট অফ ফেলিওর, স্টিল দ্যাট উড বি এ গুড পেপার ইন কনফারেন্স। আর প্লিজ গেট হেল্প ফ্রম এক্সপার্ট ইন দ্যাট ফিল্ড। অ্যান্ড
ওই কোশ্চেনের সেকেন্ড পার্টটা ছিল, ক্যান এনিওয়ান বি সাকসেসফুল অ্যাজ এ রিসার্চার প্র্যাকটিক্যালি? ইয়েস, লট অফ পিপুল অলরেডি এই দুনিয়াতে সাকসেসফুল হয়েছে রিসার্চার হিসেবে, এবং আরো লট অফ পিপুল উইল বি সাকসেস। কিছু লোক ইন প্রসেস আছে, কিছু আরো যারা কুয়েটের এখন থার্ড ইয়ার, সেকেন্ড ইয়ার, ফোর্থ ইয়ারে পড়ে, তারাও সাকসেসফুল হবে ইন ফিউচারে। Probably last question. How does the admission and funding opportunity vary with the university ranking? That's a great question, because আমি বলবো যখন ইউনিভার্সিটি র্যাঙ্কটা থিঙ্ক করা হয় তখন হচ্ছে জিপিএ, জিআরই, টোফেল স্কোর অলওয়েজ ভ্যারি করে। No score is good score for MIT probably. They want probably everybody in top 10 university in the world, everything they want is perfect. The top 10 ইউনিভার্সিটি হলে 3.8 অথবা 3.9 জিপিএ চায়, জিআরইতে 330 চায়, টোফেলে 110 চায়, অন টপ দে পাবলিকেশন চায়। সিমিলারলি যদি আমি র্যাঙ্কিংটা আমি খুঁজি যে ওকে আমি 100 থেকে 200-র মধ্যে হলে ওকে, তাহলে প্রবলি 3 অ্যারাউন্ড 3 হলে ওকে। জিপিএটা স্কোরটাও অত বেশি দরকার হয় না, 2-একটা পাবলিকেশন থাকলে হেল্প হয়। এই জন্য এটা ডিপেন্ড করে যে আমার স্কোর রেঞ্জটা কোথায়। অনলাইনে 2-একটা এক্সকিউজ মি, অনলাইনে 2-একটা ওয়েবসাইট আছে যে জায়গা প্রোফাইল ইভ্যালুয়েট করে, প্রোফাইলটা ইভ্যালুয়েট করে বলে দেয় যে পার্টিকুলার একজন স্টুডেন্টের অল স্কোরের উপর বেস করে কোন ইউনিভার্সিটিগুলো সেফ জোনে আছে, কোন ইউনিভার্সিটিগুলো অ্যাম্বিশাস। সো এইভাবে আমরা র্যাঙ্ক করতে পারি, আর কোনগুলো হচ্ছে ওকে। তো ওইভাবে আমরা র্যাঙ্কটা ফাইন্ড আউট করতে পারি যে কোন ইউনিভার্সিটিগুলোতে আমরা অ্যাপ্লাই করব। রিকোয়ারমেন্ট মে ভ্যারি অর ফ্লেক্সিবিলিটি আছে যদি কোনো প্রফেসর, ওই ইউনিভার্সিটির কোনো প্রফেসর যদি অ্যাডমিশন কমিটিকে রিকমেন্ড করে যে আমি এই স্টুডেন্টটা চাই এই প্রজেক্টের, বিকজ তার এই নলেজটা আছে, বিকজ তার এই পেপারগুলো আছে। সো এই অপরচুনিটিটা ভ্যারি করে। ফান্ডিং অপরচুনিটি মোস্টলি ডিপেন্ড করে অ্যাজ এ আর হিসাবে পাবলিকেশনের উপরে, টি এর জন্য টোফেলের স্পিকিং স্কোর, আর ইন অল কেসেস অর সাম কেসেস প্রবলি জিপি অলওয়েজ রিকোয়ার্ড। ভালো জিপি অলওয়েজ হেল্প করে, বাট জিপি ইজ নট অনলি ক্রাইটেরিয়া। অনেক সময় 3.7 নিয়েও অ্যাডমিশন হয় না, 3.8 নিয়েও অ্যাডমিশন হয় না। ইভেন ইউনিভার্সিটি ইন বিটুইন র্যাঙ্ক 10 to 50, বিকজ প্রফেসরের রিকমেন্ডেশনটা ইম্পর্টেন্ট। যেমন একটা জিনিস আমি বলবো যে পোর্টল্যান্ড স্টেট ইউনিভার্সিটি আমাদের এই স্টেটে, ওই জায়গায় আমাদের এক স্টুডেন্ট অ্যাপ্লাই করেছিল 3.6 জিপিএ নিয়ে। পোর্টল্যান্ড স্টেট ইউনিভার্সিটি প্রবলি অ্যাবাউট 150 অথবা ওইরকম একটা লো র্যাঙ্কিং ইউনিভার্সিটি, বাট স্টিল তাকে অ্যাডমিশন দেওয়া হয়েছিল না, বিকজ কোনো ফ্যাকাল্টি মেম্বার তাকে রিকমেন্ড করেনি, এই জন্য তাকে অ্যাডমিশন দিইনি। কোনো কোনো ইউনিভার্সিটি অ্যাডমিশন মানে ফান্ডেড অ্যাডমিশন বলে, যেহেতু ফান্ডটা নেই সেহেতু অ্যাডমিশনটাও দেয় না। সো কোনো কারণে যদি কোথাও থেকে অ্যাডমিশন না হয়, হতাশার কোনো কারণ নেই, প্রবলি ওদের ডিফারেন্ট ক্রাইটেরিয়া আছে অ্যাডমিশনের। That's all I had probably for today. I would like to take the live question, and I'd also like to stop sharing. আপনি স্যার, আপনার আজকে এই মাস্টার ক্লাস থেকে স্যার অনেক কিছু জানতে পারলাম, আমরা সবাই অনেক কিছু জানতে পেরেছি। তো স্যার আমরা যদি একটু কমেন্টসে স্যার কোশ্চেনে যাই, তো স্যার একজন কোশ্চেন করেছে যে যখন কেউ একটা পেপার পাবলিশ করতে যায়, তো স্যার সে কনফার্ম হবে কিভাবে যে তার ওই জিনিসটা নিয়ে আগে কাজ করা হয়নি? ওকে, এটা একটা গ্রেট কোশ্চেন। আই থিঙ্ক এইটা যদি না ফাইন্ড আউট করা যায় আগে থেকে, তাহলে প্রবলি কাজটা করার পরে বিপদে পড়ে যায়। অলরেডি রিভিউয়াররা হয়তো কেউ একজন এসে কমেন্টস করে যে এই কাজটা অলরেডি করা আছে এবং এই কাজটা পাবলিশড কাজের থেকে বেটার না অথবা লো। এটা সিগনিফিকেন্ট প্রবলেমে পড়ে একটা পিএইচডি স্টুডেন্ট। আমার প্রফেসর আমাকে একদিন একটা কথা বলেছিল যে এমন কোনো কাজ করে নিয়ে আসে না যেন কমিটির মেম্বারের কোনো একজন বের করে বলে এই একটা পেপার, যে পেপারটা এক্স্যাক্টলি তুমি যে কাজ করতেছো অথবা তোমার থেকে বেটার কাজ করেছে, তখন তোমার পিএইচডিটা কিন্তু আর হবে না। তো এই জিনিসটা পেপারের ক্ষেত্রেও তো তার হচ্ছে উচিত
স্টেট অফ আর্টটা ক্লিয়ারলি পড়া, ফাইন্ড আউট করা ওই ফিল্ডে কোন ধরনের রিভিউ পেপার আছে, রিসার্চ পেপার আছে, একটা সিগনিফিকেন্ট টাইমটা ইনভেস্ট করা প্রবলেম ফর্মুলেশনে, যে স্টেট অফ আর্টে এ বি সি আছে, ডিটা অ্যাবসেন্ট, যদি এটা প্রপারলি জাস্টিফাই করা যায় তখন কাজটা করা অনেক সহজ। এটা একটা চ্যালেঞ্জিং কাজ, বাজেট এটাকে ধৈর্য ধরে করতে হবে, এবং পারহ্যাপস গুগল স্কলার, গুগল IEEE এক্সপ্লোরার, এলসিবিআর এর এই পার্টিকুলার ওয়েবসাইট গুলোতে যে যদি সার্চ করা হয় তাহলে সিমিলার কাজগুলো দেখে ওই জায়গা থেকে বোঝা যায় যে ওকে এই কাজটা করা হয়নি, এটা একটা নিউ কাজ, এটা একটা ইনোভেটিভ আইডিয়া, এইভাবে আর কি হেল্প নেওয়া যায়। বাট এটা একটা চ্যালেঞ্জিং কাজ। জি স্যার। মানে স্যার এটা কি স্যার কোনো মানে স্পেসিফিক স্টেপস আছে যে স্যার মানে এইটার পর এইটা করতে হবে যে আমি বুঝতে পারবো যে আমার পেপারটা আগে পাবলিশ হয়নি বা হয়েছে? মানে স্যার কোনো স্পেসিফিক স্টেপস আছে স্যার, যে মানে র্যান্ডম সার্চ করা বাদ দিয়ে, মানে র্যান্ডমলি যে আমি গুগল স্কলার সার্চ করলাম বা এলসেভিয়ার সার্চ করলাম, এটা মানে এটা ছাড়া আর কি মানে কোনো কি ওয়ে আছে? যদি স্যার একটু না বলতেন। না, ইউজুয়ালি আরেকটা ওয়ে আছে, যে ওয়েটা হচ্ছে যদি কিছু অনলাইনের সফটওয়্যার আছে, যদি তাদের ইউনিভার্সিটির ওই অ্যাক্সেসটা থাকে, ওই পেপারের অ্যাবস্ট্রাক্টস অথবা কন্ট্রিবিউশন এই টাইপের যদি কোনো কিছু দিয়ে সার্চ করা যায়, এই টিপিক্যাল এই টাইপের কিওয়ার্ড অথবা এই ধরনের কাজ কেউ করেছে কিনা এর একটা সিমিলারিটি ইন্ডেক্সড আসে, কিংবা সিমিলারিটি রিপোর্ট পাওয়া যায়, যে জায়গা থেকে প্রবলি IEEE যেভাবে আর কি ডিফাইন করে যে কাজটা কোথাও থেকে কপি করা কিনা, সেটা হলো এইভাবেই, যে তারা আইডেন্টিকেট একটা রিপোর্ট ওয়েবসাইট থেকে তারা একটা রিপোর্ট নামায়, ওই রিপোর্টে যদি ইউজারলি ইয়ে না পড়ে, কপির অথবা প্যারালিজমের ওই ইয়েটা না পড়ে, তাহলে হয়তো ওরা ওইটা সমস্যা করে না। IEEE অ্যাক্সেসে আমি অ্যাসোসিয়েট এডিটর থাকার সুবাদে এবং কিছুদিন এডিটোরিয়াল বোর্ডে কাজ করার সুবাদে ওই জিনিসটা দেখার সুযোগ হয়েছে, ওরা কিভাবে আর কি ওই পেপারটা অ্যাসেস করে, এডিটোরিয়াল অ্যাসেস, যে পেপারটা অলরেডি পাবলিশ করা কিনা, কাজটা কেউ পাবলিশ করেছে কিনা, ওই চেকটা করে ওই রিপোর্টটা পরবর্তীতে অ্যাসোসিয়েট এডিটরের সাথে শেয়ার করে, অথবা অ্যাসোসিয়েট এডিটরকে পেপারটা পাস করে। প্রথম এডিটোরিয়াল চেকটা ওইভাবেই হয়। এই চেকটা যাদের ইউনিভার্সিটির অ্যাক্সেস আছে ওই সফটওয়্যারে, অনেকগুলো সফটওয়্যার এই কাজটা করে, তারা এইভাবে চেক করতে পারে। ওই জায়গায় যদি এই আইডিয়াটা কপি না দেখায় তাহলে মোস্ট লাইকলি কোনো সমস্যা হয় না। স্যার অসংখ্য ধন্যবাদ স্যার আপনাকে স্যার, এটা মানে এটা স্যার জানা ছিল না স্যার, এটা অনেক সুন্দর একটা স্যার মানে সবাইকে জানানোর জন্য স্যার জিনিসটা। স্যার আরেকটা স্যার কোশ্চেন পেয়েছি স্যার, সেটা হচ্ছে যে রিসার্চ পেপার আছে হচ্ছে সার্ভে পেপারের মধ্যে স্যার ডিফারেন্সটা কি আসলে? হ্যাঁ, এইটা সার্ভে পেপারের আরেক নাম হচ্ছে রিভিউ পেপার, যেটা নিয়ে আমি ইনিশিয়ালি কথা বলেছি। আর রিসার্চ পেপার হচ্ছে তো রিসার্চ পেপার। তো সার্ভে পেপার হচ্ছে ওই ফিল্ডের একটা পার্টিকুলার ফিল্ডটা যখন ডিফাইন করা হয়, অল স্টেট অফ আর্ট ওইগুলো অ্যানালাইসিস করে দেখা হয় যে কি কি কাজ সোফার করা হয়েছে, তার একটা টেবুলেট করা হয়, যোগের ABCD এই তিনটা কাজ করা হয়েছে, চারটা কাজ করা হয়েছে, কিন্তু EFটা করা হয়নি, এই দুটো রিসার্চ গ্যাপটা আছে। যেহেতু এই রিসার্চ গ্যাপটা আছে, সাম গুড সার্ভে পেপারে অলসো ওই যে জিনিসটা আনটাস্ট, যে রিসার্চ গ্যাপটা আছে তার পসিবল ডাইরেকশনটা বলে দেয়, যে এইভাবে এই E&Fটা সলভ করা যায়, এবং ওই জায়গায় প্রবলি এই কাজটা করতে গেলে কোন ধরনের চ্যালেঞ্জ আসতে পারে এবং তার পসিবল সলিউশনটা। তো অনেকগুলো রিসার্চ পেপার থেকে একটা রিভিউ পেপার হয়, যখন একটা ভালো রিভিউ পেপার হয় ওই রিভিউ পেপারটা থেকে আবার অনেকগুলো রিসার্চ পেপার হয়। তো এইটাই ডিফারেন্স, রিভিউ পেপারে নিজস্ব সিমুলেশন ম্যাথমেটিক্যাল জাস্টিফিকেশন থাকে না, অন্যর কাজের ক্রিটিসাইজ অ্যানালাইসিস করা হয় এবং ফিউচার ডাইরেকশন গুলো কথা বলা হয়। রিসার্চ পেপারে রিভিউ পেপার থেকে প্রবলি ওয়ান অফ দ্য আইডিয়া অথবা একটা নিউ আইডিয়া নিয়ে একটা কাজ করা হয়, যে জায়গায় ম্যাথমেটিক্যাল মডেল, সিমুলেশন, হার্ডওয়্যার, রিজাল্টস এভরিথিং ইন ডিটেল থাকে। জি স্যার, বুঝতে পেরেছি স্যার। স্যার ধন্যবাদ স্যার এটা অ্যান্সার করার জন্য। আর স্যার মানে একজন স্যার কোশ্চেন করছে স্যার যে
কেউ কি স্যার কনফারেন্স পেপার একা পাবলিশ করতে পারবে? মানে স্যার হচ্ছে সে তার কোনো অথর নেই স্যার, সে একা পাবলিশ করতে চাচ্ছে এখন। ওকে, এটা একটা গ্রেট কোশ্চেন। আই থিঙ্ক এটা পসিবল। নট অনলি কনফারেন্স পেপার, আমি অনেক জার্নাল পেপারও দেখছি একদম সিঙ্গেল অথার। সে প্রবলি একটা কোনো কোম্পানিতে কাজ করে অথবা নিজের কোনো কোম্পানি আছে। সে ইউজুয়ালি ইন্ডাস্ট্রি থেকে অনেক পেপার আসে, নিজে এক সিঙ্গেল অথার। মোস্ট লাইকলি একাডেমিয়া সাইডে সিঙ্গেল অথারের পেপার আসে না, বিকজ যে কাজ করে তার সুপারভাইজার থাকে, তার অ্যাডভাইজার থাকে, তাকে অ্যাড করতে হয় অবভিয়াসলি, যেহেতু তার ইনপুটটা সিগনিফিকেন্ট ভ্যালু ক্যারি করে। বাট লং স্টোরি শর্ট, সিঙ্গেল অথার পেপার অ্যাকসেপ্টেবল, এবং এটা কুড বি জার্নাল হতে পারে, কুড বি কনফারেন্স হতে পারে। সিঙ্গেল অথরের পেপার কাজ করলে যে চ্যালেঞ্জটা হয়, একজন অথরের সমস্ত কিছু জানা লাগে, কিভাবে পেপার লিখতে হয়, কিভাবে ভালো ইংলিশ লিখতে হয়, কিভাবে সিমুলেশন করতে হয়, কিভাবে হার্ডওয়্যার রেজাল্টটাকে কিভাবে হার্ডওয়্যার ইমপ্লিমেন্ট করতে হয়, অন টপ ম্যানেজারিয়াল অথবা সুপারভাইজ লেভেলেরও কাজ করতে হয় নিজেকে। ওকে, পেপারটা আমি এভাবে অর্গানাইজ করেছি, এটা গুড এনাফ কিনা। সো চান্স অফ গেটিং অ্যাকসেপ্টেন্স লেস, বাট ইটস নট ইম্পসিবল। জি স্যার। স্যার আরেকটা কোশ্চেন এসেছে যে স্যার কনফারেন্স পেপার পাবলিশ করা, সেটা কি স্যার, সেটার ইম্প্যাক্টটা কি স্যার হচ্ছে রিসার্চ পেপার বা রিভিউ পেপার পাবলিশ করার মতো সেম নাকি স্যার, মানে ওটা ডিফারেন্সটা কি আসলে স্যার, যে কনফারেন্স পেপার বা হচ্ছে যে সেটার সাথে রিভিউ পেপার বা রিসার্চ পেপার গুলোর মানে ডিফারেন্সটা কি, ফান্ডিং এর ক্ষেত্রে এটা ইম্প্যাক্টটা কেমন পড়ে? আচ্ছা স্যার, ফান্ডিং, ওকে। সো ফার্স্টে আমি বলবো যে যখন কোনো কাজ শুরু করা হয়, কোনো প্রজেক্ট শুরু করা হয়, প্রজেক্ট শুরু করলে একটা, যেমন আমার একটা প্রজেক্ট আছে পোর্টল্যান্ড জেনারেল ইলেকট্রিক, একটা ইউটিলিটি কোম্পানি, এদের সাথে যে আইল্যান্ডিং এর অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ কিংবা ইম্প্যাক্টটা কি গ্রিডের উপরে। তখন এটার আমার 2 ইয়ার প্রজেক্ট, আমি যদি 2 বছর কাজ করি তারপরে রিপোর্টটা সাবমিট করবো তাদের। আর কিন্তু আমার আইডিয়াটা আমি যদি ইনিশিয়ালি পাবলিশ করতে চাই, যে আমার আইডিয়াটা এরকম, আমি এইভাবে কাজটা করতে চাই, এটা খুব একটা কনফারেন্স পেপার হবে, যেটা ইনিশিয়াল রেজাল্ট, নট ডিটেল অ্যানালাইসিস, জাস্ট ইনিশিয়াল পেপার। সামটাইম আইডিয়া দিয়ে অনেক ভালো পেপার হয়, ওই আইডিয়ার উপর বেস করে আমি তো কাজ করতেছি, সাথে সাথে অন্য রিসার্চ টিমও কাজ করতেছে। সো আইডিয়া হেল্পস, এবং অনেক সাইটেশন পায়, অনেক ভিজিবিলিটিও হয় সাম কনফারেন্স পেপার। সাম কনফারেন্স পেপার আর ইমপ্লিমেন্টেশন বেসড, যেটা আমি কুয়েটের অনেকের সাথে কাজ করেছি, যে রোবোটিক্স এর ছোট কোনো পেপার, কোনো একটা ছোট ইমপ্লিমেন্টেশন কুড বি এ কনফারেন্স পেপার। সেক্ষেত্রে কস্ট অ্যানালাইসিসটা দেখানো হয় যে কতটা কস্ট দরকার। কম্পেয়ার টু জার্নাল are well accepted by all over the world and all researcher. So কনফারেন্সের অ্যাকসেপ্টেন্স অত বেশি না জার্নালের তুলনায়। ফান্ডিং এর ক্ষেত্রে আন্ডার গ্রাজুয়েটের স্টুডেন্টরা, প্রফেসর দুইটা জিনিস দেখে, এক, তার পেপার সম্পর্কে মিনিমাম আইডিয়া আছে কিনা, কিভাবে পেপার লিখতে হয়, কিভাবে পেপারটা কেমন, কি রিসার্চ কিভাবে করতে হয়। এর জন্য প্রবলি একটা প্রফেসর 2টা কনফারেন্স পেপার দেখতে চায়। ওকে, 2টা কনফারেন্স পেপার থাকলে তখন বোঝা যায় ও এই রিসার্চ সম্পর্কের আইডিয়া আছে। আর যখন একটা অথবা 2টা জার্নাল পেপার সে শো করতে পারে বিফোর ইভেন অ্যাডমিশন, তখন তার বোঝা হয় যে এই ফিল্ডে তার দখল আছে, সিগনিফিকেন্ট নলেজ আছে তার। তো এইটা হচ্ছে ডিফারেন্স তার। একটা হচ্ছে যে ইন্ট্রোডাক্টরি একটা আইডিয়া আছে, আর একটা হচ্ছে ডেপথ অফ নলেজটা দেখায়। সো জার্নাল থাকলে ফান্ডিং এর সিরিয়াস সুবিধা হয়। আর রিভিউ পেপারের সাথে কনফারেন্স পেপারটা কুড বি রিভিউ পেপার অর রিসার্চ পেপার হতে পারে, যে আমি 50 জন কি কাজ করেছে। একটা ডিফারেন্স বিটুইন যে রিভিউ জার্নাল আর রিভিউ কনফারেন্স প্রবলি ওই ফিল্ডটাকে রিভিউ করা হয়, স্টিল 4 থেকে 6 পেজের একটা অ্যানালাইসিস থাকে। ইন দ্যাট কেস প্রবলি আমার সাইটেশন থাকে 50 থেকে 60টা পেপার আমি রেফারেন্স করি আর কি। কিন্তু জার্নালে প্রবলি মোর দ্যান 100-200 পেপার সাইটেশন থাকে রিভিউ জার্নালে। সো এটা একটা বিগ ডিফারেন্স। আর ফান্ডিং এর সাথে আমি বললাম
ফান্ডিং কনফারেন্স থাকলে প্রফেসর ইনিশিয়ালি থিঙ্ক করে যে এই ফিল্ড সম্পর্কে তার নলেজ আছে কিছুটা, পেপার রিসার্চ সম্পর্কে নলেজ আছে কিছুটা, টিএ পেতে হেল্প করে, মিনিমাম হেল্প করে আর পেতে, বাট জার্নাল থাকলে ফর শিওর প্রফেসর তার সরাসরি হায়ার করে। আমি একটা উদাহরণ দিব, আমার একটা স্টুডেন্ট একটা জার্নাল পাবলিশ করেছিল কুয়েটে থাকতে। কুয়েটে থাকার সাথে আমি একসাথে কাজ করতাম, সে একটা জার্নাল পাবলিশ করেছিল, শুধু একটা জার্নাল দিয়ে তার ফান্ডেড পিএইচডি অ্যাডমিশন হয়েছিল, জাস্ট একটা, নাথিং। জি স্যার, জি স্যার, বুঝতে পারছি স্যার। আমাদের স্যার প্রায় স্যার হচ্ছে 1 ঘন্টা হয়ে গেছে স্যার, আপনি স্যার অনেক সময় দিলেন স্যার। তো স্যার আমাদের মানে আরেকটা কোশ্চেন স্যার এসেছে, সেটা হচ্ছে স্যার মানে স্ট্যান্ডার্ড হিসেবে স্যার মানে কত ইম্প্যাক্ট ফ্যাক্টরকে স্ট্যান্ডার্ড ধরা হয় একটা জার্নালে, ইম্প্যাক্ট ফ্যাক্টরকে কতটা মানে কোন ইম্প্যাক্ট ফ্যাক্টরটাকে স্ট্যান্ডার্ড হিসেবে ধরা হবে? ওকে, ইম্প্যাক্ট ফ্যাক্টরটার কথা বললে আমি বলবো যদি কোনো জার্নাল একটা আন্ডার গ্রাজুয়েট স্টুডেন্ট পাবলিশ করে, আন্ডার গ্রাজুয়েট স্টুডেন্ট কোন ইউনিভার্সিটি ফ্যাক্ট না, ন্যাশনাল ইউনিভার্সিটি হতে পারে, কুয়েট হতে পারে, বুয়েট হতে পারে। সো আন্ডার গ্রাজুয়েট থাকা অবস্থায় জার্নাল পাবলিশ করাই চ্যালেঞ্জ। আমি বলবো 1 গুড, 2 রিয়েলি গুড, 3 এক্সিলেন্ট, হ্যাঁ, so more than 1 is good as long as it has a impact factor is good. জি স্যার। স্যার ধন্যবাদ স্যার আপনার এত স্যার সময় দেওয়ার জন্য। আমাদের এখন স্যার তেমন কোনো কোশ্চেন নেই স্যার। আমার একটু পার্সোনাল একটা কোশ্চেন ছিল স্যার, সেটা হচ্ছে স্যার যে ওপেন এক্সেস জার্নাল, যেটা যেমন ওপেন এক্সেস জার্নালের ব্যাপার স্যার যদি কিছু বলতেন। আর স্যার হচ্ছে যে মানে কোন জার্নালটা স্যার এখন ওপেন, যে মানে পেপার, মানে এইটা স্যার কিভাবে বুঝবো, মানে কল ফর পেপার স্যার কখন আসে, বা এইটা স্যার মানে কিভাবে স্যার বুঝবো আর কি, স্যার কোন পেপারটা, বা স্যার এমন স্যার যে আমার যে টপিকটা সেই টপিকটা কোন জার্নালের জন্য স্যার পারফেক্ট, আচ্ছা এগুলো স্যার কি কিভাবে বুঝবো স্যার, মানে যদি শর্টে বলতেন আর কি স্যার। আচ্ছা আচ্ছা, ফার্স্টে জার্নাল যখন পাবলিশড হয় ইউজুয়ালি 2 টাইপের পাবলিকেশন থাকে, ওয়ান ওপেন অ্যাক্সেস আর সেকেন্ড হচ্ছে লিমিটেড অ্যাক্সেস। লিমিটেড অ্যাক্সেস মানে হচ্ছে ওই জার্নালটা শুধুমাত্র তারা অ্যাক্সেস করতে পারবে যাদের ওই পারমিশনটা আছে। Usually almost all university in USA has IEEE access permit, so তারা IEEE থেকে IEEE এক্সপ্লোরার থেকে তারা যে কোনো পেপার নামাতে পারে, সরি। সো এটা হচ্ছে লিমিটেড অ্যাক্সেস, অথবা এলসিভিআর এর যে কোনো পেপার তারা নামাতে পারে থ্রু ইউনিভার্সিটির লগ ইন। আর ওপেন অ্যাক্সেস হচ্ছে নিউ ট্রেন্ড, লাস্ট প্রবলি 3-5 ইয়ার্স এই ওপেন অ্যাক্সেসটা শুরু হয়েছে, যেহেতু রিসার্চ পেপার মোস্ট অফ দ্য ডেভেলপিং কান্ট্রি অর আন্ডার ডেভেলপ কান্ট্রিতে তাদের ওই অ্যাক্সেসটা থাকে না। অ্যাক্সেসটা না থাকলে তাদের কাছে রিসার্চটা করা ইম্পসিবল হয়ে যায়। এই জন্য রিসার্চ কমিউনিটি আরেকটা উদ্যোগ নিছে, ওকে, ইনস্টেড অফ যে কস্টটা দরকার সেই কস্টটা, মেনটেনেন্স কস্ট অথবা অপারেশন কস্ট, প্রত্যেকটা জার্নালে কিছু কস্ট দরকার হয়, সেইটা যদি আমরা অথরদের কাছ থেকে নিই এবং জার্নালটা আমরা ওপেন করি ইনস্টেড অফ কম্প্রোমাইজিং দ্য কোয়ালিটি, তাহলে হচ্ছে এভরিবডি উইল গেট অ্যাক্সেস অফ দ্য রিসার্চ পেপার। সো এইটাকে মনে রেখেই আর কি ওপেন অ্যাক্সেসটা করা। IEEE access is a open access journal. MDPR অনেক most of the journal are open access, if not all. তো এই ওপেন অ্যাক্সেসটাকে রিসার্চটা ডিসিমিনেট করতে সাহায্য করে ইজিলি। তাহলে কোয়ালিটির সাথে ইউজুয়ালি কোনো কম্প্রোমাইজ করা হয় না, যে কোনটার কোয়ালিটি কেমন, কোনটার কোয়ালিটি ওপেন অ্যাক্সেস খারাপ কোয়ালিটি, ভালো কোয়ালিটি। আর রিসেন্টলি অল আইইটি জার্নাল আর ওপেন অ্যাক্সেস, এবং অলমোস্ট সমস্ত জার্নাল গুলোই ওপেন অ্যাক্সেস করতেছে এখন, অলমোস্ট সব জার্নাল। স্লোলি বাট শিওরলি এভরি জার্নাল উইল বি ওপেন অ্যাক্সেস সুন অর লেটার। এখন তোমার সেকেন্ড কোশ্চেনটা যদি আমি আসি যে কিভাবে টপিকটা চুজ করবো, এই টপিকটা এই জার্নালের সাথে যায় কিনা, অথবা আমি যে পেপারটা লিখেছি এখন পেপারটা কোন জার্নালে দিব। ইউজুয়ালি রুল অফ থাম হচ্ছে যখন একটা জার্নাল পিক করা হয় তখন ব্রডার এরিয়া থাকে, এটা কি পাওয়ার ইলেকট্রনিক্স রিলেটেড, এনার্জি সিস্টেম রিলেটেড, রোবোটিক্স, কন্ট্রোল, মেশিন লার্নিং, ডেটা সায়েন্স, এর উপর বেস করে জার্নাল গুলো ওই ফিল্ড ওয়াইজ আর কি দেওয়া থাকে যে এই জার্নালটা এই ফিল্ডের। ওইটা আমি নেক্সট একটা ক্লাস আমি দেখাবো যে কিভাবে একটা টপিক চুজ করে অনলাইনে সার্চ করে ফাইন্ড আউট করতে হয় যে আমার প্রপার
জার্নাল কোনটা হবে। আমার পেপারেই আমার এই ফিল্ডে 5টা জার্নাল আছে, আমি কোন জার্নালটা চুজ করবো এটা নিয়ে আমি হয়তো ডিটেল অন্য একটা ক্লাসে কথা বলবো। তুমি একটা প্রশ্ন করেছিলে কালকে যে গোল্ডেন অ্যাক্সেস আর গ্রিন অ্যাক্সেস এর ওপেন অ্যাক্সেস এর ডিফারেন্সটা কি। আমি পরবর্তীতে একটু চেক করি। গোল্ডেন ওপেন অ্যাক্সেস হচ্ছে প্রবলি যেটা আছে ওপেন ফর অল IEEE অ্যাক্সেস ফর এক্সাম্পল। আর এইটা অলওয়েজ যে পেপারটা থাকে সেটা আপডেটেড পেপার। আর গ্রিন অ্যাক্সেস আমি রিসার্চার, আমি লিমিটেড অ্যাক্সেসের কোনো একটা জার্নালে পাবলিশ করেছি, কিন্তু আমার একটা পার্সোনাল ওয়েবসাইট আছে যে জায়গায় আমি আপলোড করেছি। ফর এক্সাম্পল মেবি রিসার্চ গেটে আমি যদি ওই পেপারটা আপলোড করি, তাহলে আমার যারা ফ্রেন্ড অথবা নেটওয়ার্কে যারা আছে তারা ওই পেপারটা নিতে পারবে। তখন ওই পেপারটা ইভেন দো লিমিটেড অ্যাক্সেস ছিল বিফোর, নাও ইটস এ গ্রিন অ্যাক্সেস। আমি আমার রিসার্চ যে কোনো কিছু পাবলিশ করতে পারি। এটা কুড বি ফাইনাল ভার্সন অর ইন্টারমিডিয়েট ভার্সন। তো গ্রিন অ্যাক্সেসটার কোন ভার্সনটা কাজ নিচ্ছে সেটা একটু দেখতে হবে। গোল্ডেন অ্যাক্সেস ইজ অলওয়েজ আপডেটেড ভার্সনটা থাকে। জি স্যার। স্যার অসংখ্য ধন্যবাদ স্যার। স্যার এটা স্যার লাস্ট কোশ্চেন, আমরা স্যার আর একটা কোশ্চেন নিব স্যার, আর নিব না। যেটা হচ্ছে স্যার, ধরেন স্যার মানে এমন দেখা গেল যে স্যার একটা কাজ করতেছি, কাজ করার মানে মাঝখানে দেখা গেল স্যার ওই কাজটা নিয়ে স্যার অন্য মেথডে স্যার মানে ওই জিনিসটাই হয়েছে বাট অন্য মেথডে হয়েছে। তো স্যার আমি স্যার অন্য মেথডে করার চেষ্টা করছি। তো সেক্ষেত্রে কি স্যার আমি কি ওখানে কাজটা বন্ধ করে দিব, নাকি স্যার হচ্ছে যে মানে আমি অন্য মেথডে চালাচ্ছি এইভাবে স্যার চালাই যাবো স্যার, মানে আমার ওইভাবে আর কি। রিসার্চের দুইটা জিনিস আমি বলবো, এটা একটা ভেরি গুড কোশ্চেন। অলওয়েজ এই কোশ্চেনটা আসে সব সময় কাজের মধ্যে, যে আমি একটা কাজ করতেছি, ও সিমিলার একটা কাজ অন্য একজন করেছে, কিন্তু ও মেথড এ ইউজ করেছে, আমি মেথড বি। ইভেন দো আমি একটা নতুন মেথড ইউজ করেছি, আই মে গেট এক্স্যাক্টলি সিমিলার রেজাল্ট অর বেটার রেজাল্ট অর লিটিল লেস বেটার। এতে কোনোটা গিলেও কোনো সমস্যা নেই। রিসার্চটা স্টপ করা উচিত না, টেস্ট করা, একটা কম্পারেটিভ স্টাডি করা, করে শেষমেশ দাঁড় করানো যে ওকে মেথড এ দিয়ে করলে এরকম হয়, মেথড বি দিয়ে করলে এরকম হয়। ইভেন দো আমি ডিফারেন্ট রেজাল্ট পাচ্ছি, কুড বি এভরি সিঙ্গেল মেথড হ্যাজ সাম অ্যাডভান্টেজ। তাকে দেখাতে হবে যদিও আমার রেজাল্ট আগের থেকে বেটার না, বাট আমার টেকনিকে করলে হবে কম্পিটিশনাল টাইমটা কম লাগবে, রেসপন্স টাইমটা কম লাগবে, আসলে কস্টটা কম হবে, সামথিং একটা না একটা বেটার জিনিস আসবে। রিসার্চটা এরকম যে এখানে আমরা সবার কোচিং মডেল আবিষ্কার হলো, পরে বোর্ডের মডেল এরকম রিসার্চটা করতে অলওয়েজ একটা ভার্সন 2008 এর ভার্সন, 2020 এর ভার্সন। তো এই জন্য যদি কেউ অলরেডি ওই ফিল্ডে কাজ করে থাকে, স্টার্ট না করা, কেউ একদম যে কাজটা করেছে সেই কাজটা রিপ্রডিউস করাটাও একটা রিসার্চ। যদি কেউ নিজের কাজ কমপ্লিটলি রিপ্রডিউস করতে পারে, তাহলে সে বুঝতে পারবে কাজটা কিভাবে করতে হয়, কাজটা থেকে কি কি change করতে হয়। আর আস্তে প্রবলেম সে যদি অল্প একটু কাজ করে একটা ডিফারেন্ট লাইফ, বাট আজকে এক্সিস্টিং কাজ থেকে রিপ্রডিউস করা, রেপ্লিকেট করা, এটাই হচ্ছে challenge। যে যেই এই কাজটাকে করে সে একটা নতুন কিছু, তারপরে সে অল্প একটু চিন্তা করতে পারে আমাদের exactly same level of it. This is already somebody else job. Now I'm going to put this there. Are already historical manual, concept, document, completion, everything ready. Just a little bit of it. This is a small bit of সো তার স্টপ করা উচিত না, এটা আমি বলবো। স্যার আপনাকে স্যার অসংখ্য ধন্যবাদ স্যার। আজকে আমাদের মানে প্রায় স্যার 1 ঘন্টা 20 মিনিট হয়ে গেছে স্যার। আপনার এত মূল্যবান সময়ের মধ্যে স্যার আমাদের 1 ঘন্টা 20 মিনিটের মতো সময় দেওয়ার জন্য স্যার আপনাকে স্যার অসংখ্য ধন্যবাদ। এবং আমি মানে অডিয়েন্সকে আবার জানতে চাচ্ছি যে আমরা এটা মাস্টার ক্লাস শুধু এটা ফার্স্ট মানে এটা একটাই না, রিসার্চ 101 এর ক্ষেত্রে আমরা রিসার্চের আরো কয়েকটি করব। স্যার থাকবেন এবং যেসব টপিকস আজকে দেখিয়েছেন ওইগুলো স্যার ডিটেইলসে দেখাবেন। তো স্যার আমরা স্যার হচ্ছে যে এখানেই স্যার শেষ করবো স্যার। আপনি যদি স্যার কুয়েট ক্যারিয়ার ক্লাব সম্পর্কে বা স্যার কুয়েটিয়ান সম্পর্কে যে স্যার কিছু মানে আপনার যদি কিছু বলা থাকে স্যার, সেটা যদি একটু বলতেন স্যার।
আচ্ছা, ফার্স্ট অফ অল আমি রিয়েলি তোমাদের কংগ্রাচুলেট করতে চাই এরকম একটা ক্লাব করার জন্য, যে কেরিয়ার ক্লাব, যে জায়গা থেকে ধরো রিচ আউট করা যায় কুয়েটদের স্টুডেন্টদের। এটা একটা ডেফিনেটলি এ গ্রেট ইনিশিয়েটিভ। প্লিজ কিপ গোয়িং। আর হচ্ছে আমি যখন কুয়েটে ছিলাম কিংবা আমার পরে আমি এই জিনিসটা পাইনি, বাট এই জিনিসটা হেল্প করে গাইড করতে। অ্যাটলিস্ট কুয়েটের স্টুডেন্টরা জানে যে ওকে, আমি আমার ফিল্ডে অথবা আমার কাছাকাছি ফিল্ডে যদি কেউ রিসার্চ করে, যে আমার সাথে টাইম নিয়ে একটু পরামর্শ করা, হয়তো রেগুলারলি না, মান্থলি 2-3 মাস পর অথবা বছরে একবার অ্যাটলিস্ট একটা সিগনিফিকেন্ট মিটিং দিয়ে যে আমি এই কাজ করতেছি, এটা রাইট কিনা, এই ধরনের হেল্পটা নিতে পারে অল কুয়েটেরিয়ান, এনিবডি, নট অনলি কুয়েট, আউটসাইড কুয়েট ক্যান বি ডু ইট। আর কুয়েটিয়ানদের এই যে অ্যাক্টিভিটিস, অন্যান্য ক্লাসগুলো আমি দেখি খুবই ভালো লাগে। আহ, তারা এইগুলো আমি বলবো কুয়েটের যারা ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারের স্টুডেন্ট, তাদের সবার অ্যাটেন্ড করা উচিত। যারা রিসার্চ ওরিয়েন্টেড কিংবা স্কিল ডেভেলপ করতে চায়, এইগুলো করা উচিত। আর আব্দুল্লাহ যেটা বললো যে আমরা পরবর্তী ক্লাস করব, আমি মেনলি ফোকাস করব সেকেন্ড ক্লাসটাতে কিভাবে রিসার্চ পেপার লিখতে হয়। সেকেন্ড থার্ড ক্লাসটাতে প্রবাবলি অ্যাজ এ রিভিউয়ার কিভাবে একটা পেপারকে ক্রিটিসাইজ করতে হয় কিংবা ইভ্যালুয়েট করতে হয়। ফোর্থ ক্লাসে প্রবলেম আমি কথা বলতে চাবো যে কিভাবে একটা জার্নাল অথবা একটা কনফারেন্স চুজ করতে হবে। এবং এই আর সেকেন্ড ক্লাসটার কথা আরেকটা পয়েন্ট আমি অ্যাড করতে চাবো যে আমি বলতে চাবো যে আমার একটা প্রজেক্ট রিপোর্ট আছে, এটাকে কিভাবে আমি একটা কনফারেন্স পেপারে ট্রান্সলেট করব। আমার একটা কনফারেন্স পেপার আছে, এইটাকে কিভাবে আমি একটা জার্নালে কনভার্ট করব, এটা নিয়ে হয়তো আমি একটু ডিটেল আর কি কথা বলবো। আর সবশেষে আমি আব্দুল্লাহ এবং তোমাদের টিমকে থ্যাংক ইউ জানাই আমাকে অপরচুনিটি দেওয়ার জন্য। কারণ আমি পার্সোনালি ফিল করি যে যে আমি একা আগাতে পারবো না, আমাকে আগাতে হলে আমার একটা টিম নিয়ে আগাতে হবে। এবং আমার টিম প্রবলি কুয়েট, বাংলাদেশ এবং পৃথিবীর সবাই যারা নতুন রিসার্চ করতেছে, একসাথে আগালে প্রবলি অনেক দূর যাওয়া যায়। এই জন্য আর কি আমি অলওয়েজ ইন্টারেস্ট থাকবো, তোমাদের যেভাবে হেল্প করা সম্ভব হয়। আমার ইমেল অ্যাড্রেসটা আছে, ইমেল করতে পারে আমাকে, লিঙ্কডইনে নক করতে পারে, ওআইটির ওয়েবসাইট থেকে আমার জুমে মিটিং নিতে পারে। আর আমি ইউজুয়ালি আমি ট্রাই করি হেল্প করার মোর অর লেস ইঞ্জিনিয়ারিং ফিল্ডে রিসার্চ করলে, কারণ আমি আমার জানা মতে আমি ইলেকট্রিক্যালে কাজ করেছি, মেকানিক্যালে কাজ করেছি, মেকাট্রনিক্সে কাজ করেছি, রিনিউয়েবল এনার্জিতে কাজ করেছি, ইলেকট্রনিক্সে কাজ করেছি। রিসেন্টলি মেশিন লার্নিং, ডেটা সায়েন্স নিয়ে টুকটাক কাজ করি। সো অ্যাজ লং অ্যাজ কুয়েটের আন্ডার গ্রাজুয়েট স্টুডেন্ট যে কোনো ফিল্ডে রিসার্চ করতেছে, আমি পার্সোনালি বিলিভ করি আমি তাদের গাইড করতে পারবো। এবং স্যার আমরা এক্সপেক্ট করবো স্যার আমরা নেক্সট যে ক্লাসগুলো স্যার এখানেও স্যার অনেক কিছু শিখতে পারবো, নেক্সট যে আপনি স্যার রিসার্চের উপর মাস্টার ক্লাসগুলো নিবেন স্যার। তো স্যার অসংখ্য ধন্যবাদ। এবং স্যার তাহলে আমরা স্যার এখানে শেষ করছি স্যার। থ্যাংক ইউ।